রক অ্যান্ড রোল বারের এক কোণে একটি মেয়ে দাঁড়িয়েছিল, যার পরনে ছিল কালো রঙের শর্ট ড্রেস। মেয়েটি দেখতে অসম্ভব সুন্দরী ছিল। সে মৃদু হাসি মুখে নিজের ধূসর চোখ দিয়ে চারপাশটা দেখছিল, আর ওদিকে তার বান্ধবী স্টেজে নাচছিল। তখনই তার কাছে একটি মেয়ে এলো, যে লাল রঙের ড্রেস পরেছিল। তার নাম নয়না। নয়না মেয়েটির হাত ধরে বলল, বানি, চল না ড্যান্স করি, এখানে একা কেন দাঁড়িয়ে আছিস? যে মেয়েটি ড্যান্স ফ্লোরের সামনে এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল তার নাম বানি মেহরা, আর যে তাকে ড্যান্স ফ্লোরে ডাকছিল সে হলো বানির বন্ধু নয়না। বানি মেহরা ১৯ বছরের একটি মেয়ে, যে এখন সেকেন্ড ইয়ারে পড়ছে। সে দেখতে ছিল অপূর্ব সুন্দরী। বানির পরিবারে আছে তার মা প্রিয়া আর এর ছোট ভাই সোমাংশ। বানি আজ বন্ধুদের জেদেই প্রথমবার তাদের সাথে বাইরে ঘুরতে এসেছিল। নয়না বানির বেস্ট ফ্রেন্ড এবং এক ধনী পরিবারের মেয়ে, তাই তারা মুম্বাইয়ের সবথেকে দামি বারে এসেছিল। বানি একবার চারপাশ দেখে নিয়ে বলল, না নয়না, তোরা সবাই নাচ, আমি করব না। নয়না অনেকবার অনুরোধ করল, কিন্তু বানি প্রতিবার মানা করে দিল। শেষমেশ হার মেনে নয়না ফিরে গেল। ওদিকে সেই বাড়িরই এক প্রাইভেট রুমে এক লোক সোফায় রাজার মতো বসেছিল, যার বয়স হবে প্রায় ২৬ বছর। তার আশেপাশে দুইজন লোক দাঁড়িয়েছিল। সেই লোকটির নাম রেয়াংশ ওবেরয়, যে শুধু এশিয়া নয় বরং গোটা বিশ্বের রাজত্ব করা এক পাষাণ মাফিয়া। বাইরে সে একজন নামকরা বিজনেসম্যান হলেও সবাই জানত যে সে আন্ডারওয়ার্ল্ডের আসল কিং। রেয়াংশ দেখতে অত্যন্ত সুদর্শন ছিল, যার উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি এবং চোখের রং ছিল গাঢ় নীল। কিন্তু তার দিকে সরাসরি তাকানোর সাহস কারও ছিল না, কারণ সে দেখতে যতটা হ্যান্ডসাম ছিল তার চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল তার স্বভাব। রেয়াংশ নিজের বরফ শীতল কণ্ঠে বলল, ডিল ক্যান্সেল। এ কথা শুনে সামনে বসা বিনয় ঘাবড়ে গিয়ে বলল, মিস্টার ওবেরয়, প্লিজ এমনটা করবেন না, আমি শেষ হয়ে যাব। রেয়াংশ একবার বিনয়ের দিকে তাকিয়ে নিজের পাশে দাঁড়িয়ে থাকা সেরাকে ইশারা করল এবং সেই রুম থেকে বেরিয়ে গেল। সেরা ছিল রেয়াংশের ডান হাত, যে তার জন্য প্রাণ দিতেও প্রস্তুত থাকত। সে রেয়াংশের ইশারা বুঝে গিয়েছিল, তাই এখন বিনয় বিরণাকে বাঁচানোর আর কেউ ছিল না। অন্যদিকে বানি একা বসে বোর হতে হতে মুখ গোমড়া করে চারপাশ দেখছিল। বানি নিজের ফোন চেক করতে করতে বিড়বিড় করে বলল, ওহ গড, এসব কখন শেষ হবে? আমি তো হাঁপিয়ে উঠলাম। তখনই একজন ওয়েটার বানিকে এক গ্লাস জুস দিল। বানি বিশেষ কিছু না ভেবেই জুসটা নিয়ে নিল এবং খেতে শুরু করল। ওদিকে কিছুটা দূরে দাঁড়িয়ে একটি মেয়ে বানির দিকে ঘৃণার চোখে তাকিয়েছিল, যার নাম মিশকা। আসলে মিশকা বানিকে দু চোখে সহ্য করতে পারত না। সে বানির দিকে ঘৃণায় তাকিয়ে বলল, আজ তো তুই শেষ বানি, তোর জন্যই কলেজে আমি সেকেন্ড হয়েছি। এই জুস খাওয়ার পর তোকে ধ্বংস হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। এই কথা বলে মিশকা পৈশাচিক হাসিতে ফেটে পড়ল। এদিকে বানি জুসটা খেয়ে নিয়েছিল এবং কিছুক্ষণ পর তার শরীরটা কেমন যেন অদ্ভুত লাগতে শুরু করল। সে একবার স্টেজের দিকে তাকিয়ে দেখল সবাই ব্যস্ত, তাই সে সেখান থেকে ওয়াশরুমের দিকে চলে গেল। বানির মাথা ঝিমঝিম করছিল, তাই সে কিছুই বুঝতে পারছিল না। সে ওয়াশরুম খুঁজতে খুঁজতে ভুল করে ভিআইপি এরিয়ার রেস্টরুমের দিকে চলে এলো। বানি একটি রুমের সামনে টলতলেতে এসে দরজায় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। রুমটা ছিল বেশ বড়। বানির উপর ততক্ষণে ড্রাগসের নেশা চড়তে শুরু করেছে। আসলে মিশকা তার ড্রিঙ্কে ড্রাগস মিশিয়ে দিয়েছিল। তখনই ওয়াশরুমের দরজা খুলল এবং রেয়াংশ বাইরে এলো। এই সময় রেয়াংশের কোমরে শুধু একটি তোয়ালে জড়ানো ছিল। রেয়াংশের নজর বানির উপর পড়ল এবং নিজের রুমে কোনো মেয়েকে দেখে তার মুখ শক্ত হয়ে গেল। ঘরে অন্ধকার থাকায় রেয়াংশ প্রথমে বানির মুখ দেখতে পায়নি। সে বানির সামনে গিয়ে দাঁড়ালো এবং রুমের ডিম লাইট অন করে দিল। এবার সে নির্বিকার মুখে বানির দিকে তাকিয়েছিল। বানি নিজের সামনে কাউকে দেখে দ্রুত তাকে জড়িয়ে ধরল। তাকে স্পর্শ করতেই রেয়াংশের ভেতরে এক বিচিত্র অনুভূতি হতে লাগল,
যা সে আগে কখনো অনুভব করেনি। বানি অস্থির হয়ে বলল, আমার খুব গরম লাগছে। একথা বলে বানি নিজের কাপড় খোলার চেষ্টা করতে লাগল। বানির এই আচরণ দেখে রেয়াংশ বুঝে গেল যে তাকে নিশ্চিতভাবে কোনো ড্রাগ দেওয়া হয়েছে। রেয়াংশ কিছু বুঝে ওঠার আগেই বানি আচমকা তাকে কিস করতে শুরু করল। রেয়াংশের হাতও শক্ত করে বানির কোমর জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর বানি রেয়াংশ থেকে আলাদা হয়ে হাঁপাতে লাগল। রেয়াংশ ঝুঁকে বানির কানের কাছে ফিসফিস করে বলল, তুমি কিস করতেও জানো না বেবি, কিন্তু এবার তুমি পস্তাতে চলেছ। এই বলে সে দরজা লক করে দিল। বানি তখনও ঘোরের মধ্যে ছিল এবং পুরোপুরি নেশায় আচ্ছন্ন। সে নিজের ড্রেস খোলার চেষ্টা করতে করতে করুণ স্বরে বলল, খুব গরম লাগছে, প্লিজ আমায় সাহায্য করুন। রেয়াংশ বানিকে কোমর ধরে নিজের শরীরের সাথে লেপটে নিল। এবার রেয়াংশ আর বানি একে অপরকে তীব্র আবেগে কিস করতে শুরু করল। রেয়াংশ বানিকে নিজের বাহুবন্দি করে আদর করতে লাগল এবং বেডে শুইয়ে দিল। হালকা নিয়ন আলোয় বানিকে অপরূপা লাগছিল। রেয়াংশ ততক্ষণে নিজের উপর থেকে সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। বানির আঙুলগুলো রেয়াংশের চুলে খেলা করছিল। সে রেয়াংশকে জাপটে ধরেছিল। বানি ধীরে ধীরে নিজের সব যন্ত্রণা ভুলে গেল। প্রায় 2 ঘন্টা পর রেয়াংশ সাইড টেবিলের উপর রাখা ফোনটা চেক করল এবং আবার বানির দিকে ফিরে এলো। বানি ক্লান্ত গলায় বলল, আর পারছি না, আমি খুব ক্লান্ত, প্লিজ। রেয়াংশ বানির কানে ফিসফিস করে বলল, আমি বলেছিলাম না যে তুমি পস্তাবে। এই কথা বলে রেয়াংশ আবার বানিকে নিজের মাঝে ডুবিয়ে নিল। বানির তখন আর বাধা দেওয়ার মতো শক্তি ছিল না। প্রায় ভোর 5টার দিকে রেয়াংশ বানিকে ছাড়ল এবং তাকে নিজের বুকের মাঝে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ল। কি হবে যখন বানির এই নেশা কাটবে? কি হবে এই ওয়ান নাইট স্ট্যান্ডের পরিণতি? জানতে হলে দেখতে থাকুন। গল্পটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে সকল দর্শকদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনারা আমাদের মনোবল বাড়াতে পারেন এই ধরনের গল্প আরও তাড়াতাড়ি দেওয়ার জন্য। আর যারা চ্যানেলে নতুন বা ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আমাদের বাংলা নভেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করার জন্য। পরদিন সকালে যখন বানির চোখ খুলল, সে সারা শরীরে অসহ্য যন্ত্রণা অনুভব করল। সে যখন খুব সাবধানে ওঠার চেষ্টা করল, তখন নিজের কোমরের উপর কারোর হাতের স্পর্শ পেল। মাথা ঘুরিয়ে পাশে তাকাতেই এক অপরিচিত ছেলেকে দেখে বানি একদম স্তব্ধ হয়ে গেল। তারপর নজর গেল নিজের উপর। শরীরে একটা সুতোও নেই। নিজের অবস্থা দেখে বানি বুঝতে পারল রাতে ঠিক কী হয়েছিল। এসব ভেবেই ওর চোখ জলে ভরে উঠল। খুব কষ্টে নিজেকে সামলে নিয়ে বানি বিছানা থেকে উঠে কোনো মতে কাপড়গুলো পরে নিল। শরীরের ক্লান্তিতে ও ঠিকমতো হাঁটতেও পারছিল না, তবুও নিজেকে সামলে নিয়ে কোনোভাবে ওখান থেকে বেরিয়ে গেল। প্রায় 2 ঘন্টা পর রেয়াংশের ঘুম ভাঙল। পাশে বানিকে না দেখে সে প্রচণ্ড রেগে গেল। বিছানা থেকে উঠে নিজের পোশাক পরে সে কাউকে ফোন করল। ফোন রিসিভ হতেই রেয়াংশ নিজের সেই বরফ শীতল কণ্ঠে বলল, কাল রাতে আমার রুমে একটা মেয়ে এসেছিল। 1 ঘন্টার মধ্যে ওর যাবতীয় তথ্য আমার চাই। এ কথা বলেই সে ফোনটা কেটে দিল। তারপর নজর গেল বিছানার চাদরে থাকা রক্তের দাগের উপর। সেই দাগগুলোর দিকে তাকিয়ে সে বিড়বিড় করে বলল, আমার এত কাছে এসে তুমি আমার থেকে দূরে যেতে পারো না। পালিয়ে গিয়ে ভুল করেছ বেবি, এর জন্য তোমাকে পস্তাতে হবে। অন্যদিকে বানি যখন বাড়িতে পৌঁছালো, ওর মা প্রিয়া জিজ্ঞাসা করলেন, বানি সারা রাত কোথায় ছিলি তুই? বানি নিজেকে সামলে নিয়ে বলল, মা কাল ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল তো, তাই নয়নার বাড়িতেই থেকে গিয়েছিলাম। আমি রুমে যাচ্ছি। বানি তড়িঘড়ি নিজের ঘরে ঢুকে গেল। ওর যাওয়ার দিকে তাকিয়ে প্রিয়া অবাক হয়ে বললেন, এর কি হয়েছে? এমন অদ্ভুত ব্যবহার করছে কেন? গলায় এক বুক হাহাকার নিয়ে বানি রুমে ঢুকে দরজা লক করে সরাসরি ওয়াশরুমে চলে গেল। শাওয়ার অন করে তার নিচে দাঁড়িয়ে ও অঝরে কাঁদতে লাগল। কাঁদতে কাঁদতে ও নিজেকেই প্রশ্ন করতে লাগল, এসব কি হয়ে গেল? কিভাবে হলো? আমি ওই রুমে পৌঁছালামই বা কি করে?
প্রায় 1 ঘন্টা পর বানি ওয়াশরুম থেকে বেরোলো। কান্নার কারণে ওর চোখ দুটো লাল হয়ে গিয়েছিল। সে বিছানায় গা এলিয়ে দিতেই ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল। এদিকে ওবেরো ইন্ডাস্ট্রিজে রেয়াংশ নিজের চেয়ারে বসে আছে, আর সামনে সেরা দাঁড়িয়ে। রেয়াংশ গম্ভীর গলায় বলল, ফাইল। সেরা একটা ফাইল এগিয়ে দিয়ে বলল, বস, এতেও সব ইনফরমেশন আছে। বস, ওর নাম বানি মেহরা, বয়স 19 বছর, বাড়িতে মা আর 15 বছরের একটা ভাই আছে, বাবা নেই, এখন বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে 2nd ইয়ারে পড়ছে। সবথেকে বড় কথা, মেয়েটি আমাদের অফিসেই পার্ট টাইম জব করে। এ কথা শুনে রেয়াংশ স্থির দৃষ্টিতে সেরার দিকে তাকালো। কিছুক্ষণ ভেবে সে বলল, বানিকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ পিএ পদে নিয়োগ করো। সেরা যেতেই রেয়াংশ বানির ছবির দিকে তাকিয়ে বলল, কাল তুমি আমার সামনে থাকবে জানো বানি, আমি এখনও তোমার শরীরের ঘ্রাণ অনুভব করতে পারছি। চোখ দুটো বুজে সে আবার বলল, ওহ বানি, একবার কাল তুমি আসো, তোমাকে আমি আবারও নিবিড়ভাবে পেতে চাই। আই ওয়ান্ট ইউ বানি, আই ওয়ান্ট ইউ ব্যাডলি। কলেজে নয়না চিন্তিত মনে ক্যান্টিনে বসেছিল। তখনই মিশকা এসে ওর সামনে চেয়ারে বসে বলল, কি হয়েছে নয়না, এত চিন্তায় আছিস কেন? নয়না মিশকার দিকে তাকিয়ে বলল, আরে বুঝতেই পারছি না বানির কি হয়েছে। কাল রাতে ফোনও ধরল না, আর আজ সকালে মেসেজ করে বলল শরীর ভালো নেই, তাই কলেজে আসবে না। এখন তো ফোনটাও অফ করে রেখেছে। মিশকা মনে মনে হাসল, যাক, আমার কাজ হয়ে গেছে, বানি এবার শেষ। মুখে বলল, চিন্তা করিস না নয়না, হয়তো সত্যি শরীর খারাপ। নয়না দীর্ঘশ্বাস ফেলে চুপ করে গেল। এদিকে সন্ধ্যায় যখন বানির ঘুম ভাঙল, সে আগের চেয়ে কিছুটা স্বাভাবিক বোধ করছিল। বানি রুম থেকে বাইরে আসতেই প্রিয়া বললেন, আরে বানি, কতক্ষণ ধরে ঘুমোচ্ছিস রে? শরীর ঠিক আছে তো? আর তোর গলায় কিসের দাগ? মায়ের প্রশ্নে বানি প্রথমে দারুণ ঘাবড়ে গেল, তারপর ভয় লুকিয়ে হালকা হেসে বলল, হ্যাঁ মা, এখন ঠিক আছে। আসলে কাল পার্টিতে উল্টোপাল্টা খেয়ে শরীর খারাপ লাগছিল, আর এই দাগটা ওটা বাথরুমে স্লিপ করে পড়ে গিয়েছিলাম, তখনই লেগেছে বোধহয়। বানি সোফায় গিয়ে বসল। তখনই ওর ভাই সোমাংশু সেখানে এসে পাশে বসে বলল, কি হয়েছে দিদি? বানি ওর দিকে তাকিয়ে বলল, কিছু না। সোমাংশু মজা করে বলল, তাহলে এমন পচা টমেটোর মতো মুখ করে বসে আছো কেন? বানি রেগে গিয়ে বলল, তুই একটু বেশি কথা বলছিস না? সোমাংশু হেসে বলল, তুমি আজ জানলে যে আমি বেশি কথা বলি? বানি হার মেনে বলল, হয়েছে, এবার থাম। ভাইয়ের সাথে খুনসুটি করতে করতে বানি নিজের কষ্টটা কিছুক্ষণ ভুলে থাকল। রাতে সবাই একসাথে খেয়ে নিয়ে শুতে চলে গেল। পরের দিন বানিকে আজ অফিসে যেতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে বলল, যা হওয়ার হয়ে গেছে, ওসব ভুলে যা বানি, এখন আর কিছু করার নেই, তোকে এগিয়ে যেতেই হবে। এই বলে সে মৃদু হাসল। আজ সে পরেছে সাদা শার্ট আর কালো জিন্স, চুলে পনিটেল করা, চোখে সামান্য কাজল আর ঠোঁটে লিপ বাম। এই সাধারণ সাজেই ওকে অপার্থিব সুন্দরী লাগছিল। কিন্তু বানি জানত না যে আজ সে তার জীবনের সবথেকে বড় ভিলেনের মুখোমুখি হতে চলেছে। রুম থেকে বেরিয়ে এসে বলল, মা, আমি বেরোচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। ঠিক তখনই বানির ফোনে একটা কল এলো। অফিসের নম্বর দেখে সে দ্রুত ফোনটা ধরল। উপাস থেকে আওয়াজ এলো, বানি, আপনাকে আজ অফিসে একটু তাড়াতাড়ি আসতে হবে, বসের অর্ডার। বানি কিছু বলার আগেই ওপাশ থেকে ফোনটা কেটে দেওয়া হলো। প্রিয়া এক গ্লাস দুধ নিয়ে এসে বললেন, আগে দুধটা খেয়ে নে, তারপর যাস। বানি মুখ কুচকে বলল, কি যে করো মা, আমার একদম ভালো লাগে না এই দুধ। প্রিয়া ধমক দিয়ে বললেন, বানি, একদম বায়না না করে চটপট দুধটা খা। মায়ের ধমক খেয়ে দানি দুধটুকু খেয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। অফিসে পৌঁছেই বানি ডিপার্টমেন্ট হেডের ক্যাবিনে গেল এবং ভেতরে ঢুকে বলল, গুড মর্নিং স্যার। ডিপার্টমেন্ট হেড বানির দিকে তাকিয়ে বললেন, গুড মর্নিং বানি, আজ থেকে তুমি বসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। বানি আকাশ থেকে পড়ল, কিন্তু স্যার, এত বড় পোস্ট আমাকে কেন দেওয়া হচ্ছে? সেটা তো আমিও জানি না, ওপর থেকে অর্ডার এসেছে, তাই মানতেই হবে। তুমি টপ ফ্লোরে যাও। বানি মাথা নেড়ে বলল, ওকে স্যার। বানি ক্যাবিন থেকে বেরিয়ে সরাসরি টপ ফ্লোরে গেল এবং বসের রুমের সামনে এসে দাঁড়াল। একটা দীর্ঘশ্বাস ফেলে সে দরজায় নক করল। ভেতর থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে উঠল, কামেন।
কণ্ঠস্বরটা শুনে বাণীর বুকটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল, কিন্তু নিজেকে সামলে সে ভেতরে ঢুকল। বাণী মাথা নিচু করে বলতে শুরু করল, স্যার, আমি বাণী মেহরা, আপনার নতুন পিএ। আমাকে আজই। কথাটা শেষ করার আগেই সে মাথা তুলে সামনের দিকে তাকালো আর পাথরের মতো স্তব্ধ হয়ে গেল, কারণ তার সামনে বসেছিল ঠিক সেই মানুষটি যার সাথে সে সেই রাত কাটিয়েছিল। রেয়াংশের আসল পরিকল্পনা কি? কেন সে বাণীকেই নিজের পিএ বানালো? রেয়াংশ কি বাণীর বিরুদ্ধে কোনো নতুন ষড়যন্ত্র করছে? বাণী রেয়াংশের অফিসে কাজ করলেও আগে কখনো তাকে দেখেনি, কারণ রেয়াংশ কোম্পানির সিইও এবং সে খুব কমই অফিসে আসত। বাণীর অভিব্যক্তি দেখে রেয়াংশ এক পৈশাচিক হাসি হেসে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালো এবং ধীর পায়ে বাণীর দিকে এগোতে লাগল। রেয়াংশকে নিজের দিকে আসতে দেখে বাণী ঘাবড়ে গিয়ে পিছিয়ে যেতে লাগল, কিন্তু কয়েক পা যেতেই ওর পিঠ দেয়ালের সাথে ঠেকে গেল। রেয়াংশ ঠিক ওর সামনে এসে একদম ঘেঁষে দাঁড়ালো। দেখুন, যাই হয়েছে, আমি জানি না কিভাবে হয়েছে। আমি কিভাবে ওই রুমে গেলাম আমার কিছুই মনে নেই। বাণী কথা শেষ করার আগেই রেয়াংশ ঠোঁটের ওপর আঙুল রেখে ওকে চুপ করিয়ে দিল। তারপর ওর কানের কাছে মুখ নিয়ে বলল, ভুল তো তুমি করেই ফেলেছ, এবার তার জন্য তোমাকে পস্তাতে হবে। এটুকু বলে রেয়াংশ একটু পিছিয়ে এলো। ওর কথা শুনে বাণীর কপালে ঘাম জমতে শুরু করল। তখনই রেয়াংশ বাণীর চোখের দিকে তাকিয়ে সরাসরি বলল, আই ওয়ান্ট ইউ রাইট নাও। রেয়াংশের কথা শুনে বাণী চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে রাগে ফেটে পড়ল। কি বলতে চাইছেন আপনি? রেয়াংশ বাণীর কোমরে হাত রেখে ওকে নিজের দিকে হ্যাঁচকা টেনে টেনে নিল এবং বলল, রাগ করো না বেবি, আমার ইচ্ছা পূরণ করো, না হলে তোমার পরিবারের জন্য ফল ভালো হবে না। ওর কথা শুনে বাণী স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। রেয়াংশ শয়তানি হাসি হেসে বলল, তোমার ভাই এখন স্কুলেই আছে না? একবার ভাবো তো, ও যদি হঠাৎ সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে যায়। বলেই সে কেবিনে থাকা টিভিটা অন করে দিল। বাণী স্ক্রিনের দিকে তাকাতেই ওর পিলে চমকে গেল। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সোমাংশু সিঁড়ির কাছে দাঁড়িয়ে বন্ধুর সাথে কথা বলছে, আর ওর ঠিক পেছনেই একজন ঝাড়ুদার দাঁড়িয়ে আছে যে সোমাংশুকে তীক্ষ্ণ নজরে দেখছে। দৃশ্যটা দেখে বাণীর দম যেন গলায় আটকে গেল। বাণী রেয়াংশের সামনে হাত জোর করে আকুতি করতে লাগল, স্যার প্লিজ, আমার ভাইকে কিছু করবেন না, আপনি যা বলবেন আমি তাই করব। কথাগুলা বলতে বলতে বাণীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বাণীর কথা শুনে রেয়াংশের মুখে এক ক্রূর হাসি ফুটে উঠল। সে বাণীর চোখের জল মুছে দিয়ে বলল, আমার তোমাকে এখনই চাই। তুমি কি তৈরি? বাণী একবার টিভির স্ক্রিনে সোমাংশুর দিকে তাকালো, তারপর মাথা নিচু করে নীরবে সম্মতি জানালো। দীর্ঘশ্বাস ফেলল। এছাড়া ওর কাছে আর কোনো পথ খোলা ছিল না। তখনই রেয়াংশ বাণীর হাত ধরে ক্যাবিনের সাথে লাগানো ওই প্রাইভেট রুমে নিয়ে গেল। ওকে কোমরে জাপটে ধরে বলল, তোমাকে আমার সাথে দিতে হবে বেবি। রেয়াংশের কথা শুনে বাণী মাথা তুলে একরাশা ঘৃণা নিয়ে ওর দিকে তাকালো, কিন্তু রেয়াংশের তাতে কিছু যায় আসত না। সে বাণীর চোখের দিকে তাকিয়ে ওর ঠোঁটের দিকে ঝুঁকে এলো এবং ধীর লয়ে ওকে নিবিড়ভাবে চুমু খেতে শুরু করল। দুজনেরই চোখ বন্ধ হয়ে গেল। রেয়াংশ বাণীকে পাগলের মতো নিজের বাহুবন্দি করে নিল, আর পরিস্থিতির চাপে বাণীকেও তাতে সাড়া দিতে হলো। বাণীর হাত রেয়াংশের চুলে চলে গেল এবং সেও রেয়াংশের ছোঁয়ায় ডুবে যেতে লাগল। বাণী যখন ভারী নিঃশ্বাস নিচ্ছিল, তার মাঝেই রেয়াংশকে বিছানার উপর ধাক্কা দিয়ে ফেলে দিল। বাণী বিছানায় চিত হয়ে পড়তেই রেয়াংশ নিজেও ওর ওপর উঠে এলো। বাণীর লম্বা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিয়ে সে ওর গলায় আলতো করে চুমু খেল। কানের কাছে ফিসফিস করে বলল, বাণী, আমি তোমাকে চাই। জানি না গত রাত থেকে তুমি আমার উপর কি জাদু করেছ। আই কান্ট লেট ইউ গো মাই বেবস। দেখতে দেখতে রেয়াংশ আর বাণী একে অপরের মাঝে হারিয়ে গেল এবং সব সীমারেখা অতিক্রম করে ফেলল। প্রায় 1.5 ঘন্টা পর রেয়াংশ বাণীর পাশে শুয়ে পড়ল এবং অতি কোমরে ধরে নিজের কাছে টেনে নিল। বাণী প্রশ্ন করল, এবার আপনি আমার ভাইয়ের কোনো ক্ষতি করবেন না তো? রেয়াংশ হাসল, ওর গাল টিপে দিয়ে বলল, বেবি, তোমার ভাই ততক্ষণই সুরক্ষিত থাকবে যতক্ষণ তুমি আমার কথা মেনে চলবে। আর একটা কথা, আজ থেকে তুমি আমার, শুধু আমার। এই কথা নিজের মনে আর মাথায় গেঁথে নাও। আর হ্যাঁ,
আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে। বাণী অবাক হয়ে বলল, আমি আপনার বাড়িতে থাকতে পারবো না, আমার নিজের বাড়ি আছে, পরিবার আছে, এটা ঠিক হচ্ছে না। রাগের স্বরে রেয়াংশ রেগে গিয়ে বাণীর গাল জোরে টিপে ধরে বলল, আমি তোমাকে জানাচ্ছি যে তুমি আমার সাথেই থাকবে, মানা করার কোনো অধিকার তোমার নেই, বুঝেছ? রেয়াংশের হাতের চাপে গালে খুব ব্যথা হচ্ছিল বাণীর, ওর চোখে জল চলে এলো। ও তাড়াতাড়ি মাথা নেড়ে সম্মতি জানালো। রেয়াংশ বাণীকে পোশাক পরতে সাহায্য করল, কারণ বাণী নড়াচড়া করার মতো অবস্থায় ছিল না। রেয়াংশ বাণীর গালে হাত রেখে বলল, তুমি এখানেই থাকো, সন্ধ্যায় আমরা দুজন একসাথে বাড়ি ফিরব। বাণীর মুখ দিয়ে কোনো কথা সরল না। রেয়াংশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে গেল। বাণী একা বসে নিজের ভাগ্যের ওপর নীরবে কাঁদতে লাগল। বাণী কি পারবে রেয়াংশের এই মরণফাঁদ থেকে বাঁচতে? রেয়াংশ কি সত্যিই বাণীকে ভালোবাসতে শুরু করেছে, নাকি এটা শুধুই তার শারীরিক চাহিদা? জানতে হলে দেখতে থাকুন। বাণী সারাটা দিন ওই রুমেই বন্দি ছিল, কারণ রেয়াংশ বাইরে থেকে দরজা লক করে দিয়েছিল। রাত তখন প্রায় 8টা। রেয়াংশ রুম খুলে ভেতরে ঢুকল। সে দেখল বাণী নিজের চিন্তায় মগ্ন হয়ে বসে আছে। এটা দেখে রেয়াংশ বাণীকে কোলে তুলে নিল। স্পর্শ অনুভব করতেই বাণীর ঘোর কাটল এবং সে আতঙ্কিত চোখে রেয়াংশের দিকে তাকাতে লাগল। রেয়াংশ বাণীকে নিয়ে নিজের পার্সোনাল লিফটে এলো। কিছুক্ষণ পর তারা গাড়িতে ছিল। বাণী গাড়ির সিটের একদম কোণে গুটিসুটি মেরে বসেছিল। এটা দেখে রেয়াংশ একটি বাটন চেপে পার্টিশন অন করে দিল এবং এক ঝটকায় বাণীকে নিজের কোলে বসিয়ে নিল। বাণী ভয়ে ভয়ে বলল, এইসব আপনি কি করছেন স্যার? রেয়াংশ পৈশাচিক হাসি হেসে বলল, তুমি জানো না আমি কি করছি? এরপর সে বাণীর কানের কাছে মুখ নিয়ে বলল, রিমুভ ইয়োর টি-শার্ট। এটুকু বলে সে বাণীর কানের কাছে গভীর আবেশে চুমু খেল। বাণী কাপা গলায় মিনতি করল, স্যার প্লিজ এমনটা করবেন না। রেয়াংশ কঠোর স্বরে বলল, নিজের কথা বারবার রিপিট করা আমার একদম পছন্দ নয়। বাণীর কাছে আর কোনো উপায় ছিল না। সে কাঁপা কাঁপা হাতে ধীরে ধীরে শার্টের বোতাম খুলতে লাগল। তারপর শার্টটা খুলে মাথা নিচু করে বসে রইল। রেয়াংশ বাণীর চিবুক ধরে মুখটা উপরে তুলল এবং নিজের ঠোঁট ও ঠোঁটের উপর ডুবিয়ে দিল। অনিচ্ছা সত্ত্বেও বাণীকে তাতে সাড়া দিতে হল। রেয়াংশ অবেরায় বাণীকে নিবিড়ভাবে আলিঙ্গন করছিল। প্রায় 1 ঘন্টা পর গাড়ি থামল, সেই সাথে রেয়াংশও থামল। বাণী তখন হাঁপাচ্ছিল। রেয়াংশ ওর চুল ঠিক করে দিতে দিতে বলল, শার্ট পরে নাও। রেয়াংশের কথা শুনে বাণী দ্রুত নিজের শার্ট পরে নিল। এরপর বাণী যখনই গাড়ি থেকে নামল, বিস্ময়ে ওর চোখ কপালে উঠল। রেয়াংশের ম্যানশনটা ছিল বিশাল। বাণীর কাছে এসব কোনো স্বপ্নের চেয়ে কম কিছু ছিল না। চারদিকে বডিগার্ডরা মোতায়েন ছিল, আর প্রাসাদে ঢোকার পথে ছিল অপূর্ব বাগান আর বিশাল এক ফোয়ারা। রেয়াংশ বাণীর হাত ধরে ভেতরে নিয়ে গেল। ম্যানশনের ভেতরে ঢুকে বাণী আরও অবাক হল। পুরো প্রাসাদের থিম ছিল গাঢ় সবুজ আর কালো রঙের। ওদিকে বাড়ির পরিচারকরা তাদের বসকে প্রথমবার কোনো মেয়ের সাথে দেখে বেশ অবাক হচ্ছিল। রেয়াংশ বাণীকে সরাসরি নিজের ঘরে নিয়ে গেল। সেখানে গিয়ে ওর হাত ছেড়ে সে ওয়াশরুমে ঢুকল। রেয়াংশ যাওয়ার পর বাণী ওর মাকে কল করল। ওপাশ থেকে ফোন ধরতেই বাণী বলল, মা। প্রিয়া উদ্বিগ্ন গলায় বললেন, বাণী কোথায় আছিস তুই? বাণী কিছু বলার আগেই হঠাৎ একটা শব্দ হলো, যা শুনে বাণী আরও বেশি ভয় পেয়ে গেল। ওর হাত থেকে ফোনটা পড়ে গেল। শব্দ শুনে বাণী পেছনে তাকিয়ে দেখল টেবিলের ওপর রাখা কিছু জিনিস মাটিতে পড়ে আছে। ওর মনে হয়েছিল হয়তো রেয়াংশ ওদের কথা বলতে দেখে ফেলেছে, কিন্তু তেমন কিছুই হয়নি। এসব ভাবতে ভাবতেই ও আবার ফোনের ওপাশ থেকে মায়ের গলা শুনতে পেল। বাণী কোথায় তুই? কিছু তো বল, দেখ আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। বাণীর চোখে আবার জল এলো। সে দ্রুত ফোনটা তুলে নিয়ে কান্নার বেগ সামলে বলল, মা, কাজের জন্য আমাকে আজ রাতেই শহরের বাইরে আসতে হয়েছে, আমি কালকের মধ্যে ফিরব। শুনে প্রিয়া অবাক হয়ে বললেন, কিন্তু বাণী, এভাবে রাতে বাড়ির বাইরে থাকা কি ঠিক হচ্ছে? মা, খুব জরুরি কাজ। প্রিয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, আচ্ছা ঠিক আছে। বাণী জিজ্ঞাসা করল, মা, সোমাংশ কেমন আছে? প্রিয়া হাসি মুখে বললেন, ঠিক আছে, ও তো ঘুমিয়ে পড়েছে, না হলে কথা বলিয়ে দিতাম। বাণী ম্লান হেসে বলল, ঠিক আছে মা, এখন রাখছি। ফোনটা কেটে দিতেই বাণী আবার ডুকরে কেঁদে উঠল। তখনই ভেতর থেকে রেয়াংশের ডাক এলো।
সে ওয়াশরুমের ভেতর থেকেই বলল, বানি, এদিকে এসো। ওর কথা শুনে বানি ভয়ে ভয়ে দরজার সামনে আসতেই রেয়াংশ দরজা খুলে ওকে ভেতরে টেনে নিল। ঝর্ণার নিচে ভেজা অবস্থায় রেয়াংশকে দেখে বানি লজ্জায় কুকড়ে গেল। রেয়াংশ তাকেও ঝর্ণার নিচে দাঁড় করিয়ে শাওয়ার অন করে দিল। লজ্জায় বানি পলক ফেলছিল না, শুধু চোখ নিচু করে রইল। প্রায় ঘণ্টাখানেক পর রেয়াংশ বাথরোব পরে বাইরে এলো। বানিও ওর পিছু পিছু এলো। বানিকে দেখে রেয়াংশ বলল, ভেজা চুলে তো তোমাকে আরও অপরূপা লাগছে। ওপরওয়ালা বেশ সময় নিয়ে তোমাকে গড়েছেন, তবে শুধু আর শুধুমাত্র আমার জন্য। এ কথা শুনে বানি নিজের দৃষ্টি নিচু করে নিল। এরপর রেয়াংশ একটা বেল বাজাল। কিছুক্ষণ পর একজন পরিচারিকা খাবারের ট্রলি নিয়ে এলো এবং তার রেখে চলে গেল। বানির কাছে এসব খুব অদ্ভুত লাগছিল, কিন্তু তার করার কিছুই ছিল না। রেয়াংশ বানির পাশে বসল এবং ওর মুখের দিকে তাকিয়ে বলল, খাইয়ে দাও আমাকে। বানি এক মুহূর্তের জন্য রেয়াংশের দিকে তাকিয়ে রইল, তারপর নিজের হাতে ওকে খাওয়াতে শুরু করল। রেয়াংশ কম্বলের ভেতর হাত ঢুকিয়ে বানির কোমরে হাত বোলাচ্ছিল। বানি পরিস্থিতির চাপে চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর রেয়াংশ বানিকে খাইয়ে দিল। খাওয়া শেষ হয়ে রেয়াংশ আবার বেল বাজাল এবং ট্রলিটি সরিয়ে নেওয়া হলো। এরপর রেয়াংশ বাথরুম খুলে বানির পাশে শুয়ে পড়ল এবং ওকে নিজের বুকের মাঝে টেনে নিয়ে ওর চুলে বিলি কাটতে লাগল। বানি সাহস সঞ্চয় করে ফিসফিস করে বলল, আপনি আমাকে কবে ছাড়বেন? এ কথা শোনা মাত্রই রেয়াংশের হাত থেমে গেল। সে বানির চুল মুঠোর মধ্যে ধরে ওর মুখটা নিজের মুখের খুব কাছে এনে বলল, আমার থেকে দূরে যাওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো, কারণ সেটা কোনোভাবেই সম্ভব নয়। ওই রাতে তুমি নিজে আমার কাছে এসেছিলে, কিন্তু এখন তুমি আর কখনো আমার থেকে দূরে যেতে পারবে না। রেয়াংশের গলার ওই উগ্র মেজাজ শুনে বানি শিউরে উঠল এবং ওর চোখ জলে ভরে গেল। বানির চোখে জল দেখে রেয়াংশ আরও ধমক দিয়ে বলল, আমি তোমাকে কাঁদার অনুমতি দিইনি, সো স্টপ ক্রাইং। এ কথা শুনে বানি একদম নিথর হয়ে গেল। এরপর রেয়াংশ বানিকে নিজের বুকের সাথে লেপটে নিয়ে চোখ বন্ধ করল। ওর বুকে মুখ গুজে বানি কিছুক্ষণ ফুপিয়ে কাঁদল, তারপর ক্লান্তিতে একসময় সেও ঘুমিয়ে পড়ল। বানি কি পারবে রেয়াংশের এই বন্দি দশা থেকে মুক্তি পেতে, নাকি এভাবেই নীরবে সহ্য করে যাবে সব অত্যাচার? পরদিন সকালে যখন বানির চোখ খুলল, সে নিজেকে রেয়াংশের বাহুবন্ধী অবস্থায় পেল। সে কিছুক্ষণ এক দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে রইল, তারপর খুব সাবধানে রেয়াংশের হাতটা নিজের কোমর থেকে সরানোর চেষ্টা করল। ঠিক তখনই রেয়াংশ বানিকে নিজের দিকে হ্যাচকা টানে টেনে নিল এবং বানি সরাসরি রেয়াংশের বুকের ওপর গিয়ে পড়ল। এরপর এক ঝটকায় রেয়াংশ বানির ওপরে চলে এলো। বানি স্তম্ভিত হয়ে রেয়াংশের দিকে তাকিয়েছিল। রেয়াংশ বানির গালে আলতো করে চুমু খেয়ে বলল, কোথায় যাওয়া হচ্ছে? বানি ভয়ার্ত স্বরে বলল, আমি আসলে ওয়াশরুমে যাচ্ছিলাম। বানি এর বেশি কিছু বলার আগেই রেয়াংশ ওর ঠোঁটের ওপর নিজের ঠোঁট ডুবিয়ে দিল। বানি নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু তার সব চেষ্টাই বৃথা গেল। প্রায় 15 মিনিট পর রেয়াংশ বানিকে ছাড়ল। বানির ঠোঁট দুটো রক্তাভ হয়ে গিয়েছিল এবং সে তখন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। রেয়াংশ গম্ভীর গলায় বলল, আমার অনুমতি ছাড়া তুমি আমার বিছানা থেকেও নামতে পারবে না, বুঝেছ? একথা শুনে বানি ভয়ে মাথা নেড়ে সম্মতি জানাল। এরপর রেয়াংশ বানির ওপর থেকে উঠে এলো এবং ওকে পাজাকোলা করে ওয়াশরুমে নিয়ে গেল। সে ওকে বাথটাবের ভেতর শুইয়ে দিল এবং নিজেও ওর পাশে শুয়ে পড়ল। বানি ঘুণাক্ষরেও ভাবতে পারেনি যে রেয়াংশ তাকে ওয়াশরুমেও একা ছাড়বে না। প্রায় 1.5 ঘণ্টা পর রেয়াংশ বানিকে কোলে করে বাইরে নিয়ে এলো। সে বানিকে বিছানায় বসিয়ে নিজে পোশাক পরার জন্য ক্লজেট রুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর রেয়াংশ বানির জন্য কিছু পোশাক নিয়ে ফিরে এলো। এরপর সে বরফ শীতল কণ্ঠে বলল, এখনই আমার সামনে এই পোশাকগুলো পরো। রেয়াংশের কথা শুনে বানির চোখ নোনা জলে ভরে এলো, কিন্তু প্রতিবাদ করার শক্তি তার ছিল না। বানি বাধ্য হয়ে উঠে দাঁড়িয়ে নিজের বাথরোবটা খুলে ফেলল এবং এক এক করে পোশাকগুলো পরে নিল।
সে পরেছিল লাল রঙের একটি সরু ফিতার টপ আর কালো রঙের একটি মিনি স্কার্ট। রেয়াংশ বাণীর কাছে এসে তাকে আপাদমস্তক খুঁটিয়ে দেখল, তারপর ওর হাত শক্ত করে ধরে নিচে নিয়ে গেল। বাণী মাথা নিচু করে মুখ বুজে রেয়াংশের পিছু পিছু চলতে লাগল। ডাইনিং এরিয়ায় এসে রেয়াংশ নিজের চেয়ারে বসল এবং বাণীকে নিজের কোলের উপর বসিয়ে নিল। সেখানে অনেক পরিচারক পরিচারিকা ছিল, যাদের সামনে বাণী ভীষণ অস্বস্তি বোধ করছিল। তাই সে খুব নিচু স্বরে বলল, স্যার প্লিজ আমাকে ছাড়ুন। রেয়াংশ বাণীর কোমরের ওপর নিজের পাকড় আরও শক্ত করে বলল, বেবি, আমি তোমাকে কখনো ছাড়ব না, আর দুশ্চিন্তা করো না, আমার অনুমতি ছাড়া তোমার দিকে তাকানোর সাহস কারণেই। এই বলে রেয়াংশ উপস্থিত সব চাকরবাকরদের দিকে একবার কড়া চোখে তাকাল। তাদের ভয় দেখানোর জন্য রেয়াংশের এক পলক চাহানেই যথেষ্ট ছিল। সবাই দ্রুত মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ল। এরপর রেয়াংশ চড়া গলায় বলল, সবাই নিজের নিজের কাজ করো। এ কথা শুনে সবাই দ্রুত যে যার কাজে লেগে পড়ল। এরপর রেয়াংশ বাণীকে নিজের হাতে খাইয়ে দিতে লাগল, আর সাথে বাণীকেও বাধ্য হয়ে রেয়াংশকে খাইয়ে দিতে হলো। খাওয়া শেষ হলে রেয়াংশ বাণীকে আবার রুমে নিয়ে এলো এবং ওর ঠোঁটে হাত বোলাতে বোলাতে বলল, বেবি, আমি এখন বেরোচ্ছি, তুমি আজ বিশ্রাম নাও। বাণী ভয় ভয়ে বলল, আমাকে তো কলেজে যেতে হবে। এ কথা শুনে রেয়াংশ রাগী চোখে ওর দিকে তাকিয়ে বলল, কোথাও যাবে না তুমি, না নিজের বাড়ি না কলেজ। যদি পড়াশোনা করতে হয় তবে অনলাইনেই করবে, কিন্তু এই বাড়ি থেকে বাইরে যাওয়ার কোনো অনুমতি নেই তোমার। বাণী ডুকরে কেঁদে উঠে বলল, আপনি কেন এমন করছেন? আমাকে আমার বাড়ি যেতে দিন প্লিজ, আমি আপনার কি ক্ষতি করেছি? রেয়াংশ বাণীকে নিজের খুব কাছে টেনে নিয়ে ওর ঠোঁটের ওপর আঙুল রেখে শান্ত কণ্ঠে বলল, শশ, আমি তোমাকে কাঁদার অনুমতি দিইনি, কান্না থামাও। ওর ধমক শুনে বাণী কান্না থামানোর চেষ্টা করল ঠিকই, কিন্তু ওর বুকটা তখনও ফুঁপিয়ে উঠছিল। রেয়াংশ বাণীর চোখের দিকে তাকিয়ে বলল, তোমাকে সারা জীবন আমার কাছেই থাকতে হবে। এই কথাটা নিজের ওই ছোট্ট মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। যেই মুহূর্তে তুমি আমার কাছে এসেছিলে সেই মুহূর্তেই তুমি আমার হয়ে গেছ, বুঝেছ? এতটুকু বলে রেয়াংশ রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল। সে চলে যাওয়ার পর বাণী আবার ভেঙে পড়ল এবং কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল। সে কিছুতেই বুঝতে পারছিল না এখন তার কি করা উচিত। খানিকক্ষণ পর বাণীর ফোন বেজে উঠল। সে তাড়াতাড়ি চোখ মুছে ফোনটা খুঁজতে লাগল। ফোনটা বিছানার পাশে সাইড টেবিলে রাখা ছিল। ফোনের স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে সে নিজেকে সামলে নিল এবং ফোনটা রিসিভ করে বলল, হ্যালো। নয়না ওপাশ থেকে জিজ্ঞাসা করল, বাণী, তুই কোথায় রে? আর 2 দিন ধরে তুই আমার ফোন ধরছিস না কেন? বাণী নিজেকে সংযত করে বলল, আসলে আমি এখন অফিসের কাজে মুম্বাইয়ের বাইরে আছি। শুনে নয়না অবাক হয়ে বলল, কিন্তু তুই তো নতুন জয়েন করেছিস না? বাণী কথা ঘুরিয়ে বলল, হ্যাঁ রে, আসলে এবার নতুন এমপ্লয়ীদের এক্সপিরিয়েন্সের জন্য বাইরে পাঠানো হয়েছে। চিন্তিত মুখে নয়না বলল, কিন্তু তোর ক্লাসগুলো? ওগুলো আমি অনলাইনে করে নেব। নয়না হেসে বলল, আচ্ছা ঠিক আছে, লাভ ইউ ইয়ার। বাণীও ম্লান হেসে বলল, লাভ ইউ টু। এই বলে বাণী ফোনটা রেখে দিল। তার চোখে আবার জল টলমল করে উঠল। সে বিড়বিড় করে নিজেকেই বলল, আমার সব স্বাধীনতা কেড়ে নিল ওই এক রাত। আমি কেন গিয়েছিলাম ওই বারে? যদি না যেতাম তবে এই মানুষটার মুখ আমাকে কোনো দিন দেখতে হতো না। ওদিকে ওবেরয় ইন্ডাস্ট্রিজে রেয়াংশ নিজের চেয়ারে বসেছিল আর রাগে ওর চোখ দুটো টকটকে লাল হয়ে গিয়েছিল। আসল ব্যাপার হলো রেয়াংশ বাণীর ফোন ট্যাপ করিয়ে রেখেছিল, যাতে বাণী কার সাথে কি কথা বলে সব শুনতে পারে। বাণীর মুখে অন্য কারোর জন্য লাভ ইউ শোনা রেয়াংশকে পাগল করে দিচ্ছিল। সে ল্যাপটপের স্ক্রিনের দিকে হিংস্র চোখে তাকিয়ে বলল, এর জন্য তোকে সাজা পেতে হবে বেবি, সাজার জন্য তৈরি থাক। এই বলে রেয়াংশ ফুটেজটা বন্ধ করল এবং নিজেকে শান্ত করার চেষ্টা করল। রেয়াংশ বাণীকে ঠিক কী সাজা দেবে? বাণী কি পারবে নিজেকে রেয়াংশের এই বিষাক্ত জাল থেকে রক্ষা করতে? সকাল 11টা নাগাদ রেয়াংশের যখন ঘুম ভাঙল, সে নিজের মাথা চেপে ধরে বিছানায় বসে পড়ল। আসলে গতরাতে রেয়াংশ প্রচুর মদ্যপান করেছিল। ফোনে যখন বাণী নয়নাকে লাভ ইউ বলেছিল, সেটা শুনে রেয়াংশ রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। সেই রাগ কমাতেই সে বারে গিয়েছিল।
এরপর বাড়ি ফিরে যখন সে রুমে বাণীকে দেখল, তার ওই লাভ ইউ বলার কথা আবারও মনে পড়ে যায়। আর সেই কারণেই কাল রাতে রেয়াংশ নিজের উপর থেকে সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। রেয়াংশের নজর পাশে ঘুমিয়ে থাকা বাণীর ওপর পড়তেই সে চমকে উঠল। কম্বল সরিয়ে সে বাণীর সারা শরীর দেখল। বাণীর পুরো শরীরে বেল্টের আঘাতের চিহ্ন, যা কালচে নীল হয়ে জমে আছে। রাগের মাথায় আর নেশার ঘোরে রেয়াংশকাল বাণীকে খুব মেরেছিল। সে আবার বাণীর ওপর কম্বলটা টেনে দিল এবং ওর মুখটার দিকে তাকালো। সারা রাত কান্নার ফলে ওর গাল জুড়ে কান্নার শুকিয়ে যাওয়া দাগ স্পষ্ট হয়ে আছে। রেয়াংশ বিছানা থেকে উঠে নিজের প্যান্ট পরে নিল, তারপর বাণীকে পাজাকোলা করে ওয়াশরুমে নিয়ে গেল। সেখানে বাথটাবের ভেতর ওকে বসিয়ে সে নিজেও পাশে বসল। বাথটাবের জল ঈষৎ উষ্ণ ছিল, যা বাণীর শরীরের ব্যথা কিছুটা উপশম করছিল। বাণী ধীরে ধীরে চোখ মেলল। চোখ খুলতেই বাণীর সামনে রেয়াংশের মুখটা ভেসে উঠল। তাকে দেখেই বাণীর চোখে আবার জল এলো। রেয়াংশ একবার ওর দিকে তাকিয়ে নির্বিকার মুখে ওর শরীর পরিষ্কার করে দিতে লাগল। বাণীও যন্ত্রণায় চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ পর রেয়াংশ বাণীকে কোলে করে বাইরে নিয়ে এলো এবং বিছানায় বসিয়ে দিল। দুজনের পরনই তখন বাথরোব ছিল। রেয়াংশ নিজের প্যান্ট পরে নিয়ে বাণীর বাথরোবটা সরিয়ে ওর শরীরে ওষুধ লাগিয়ে দিতে লাগল। বাণী বড় বড় চোখে রেয়াংশের দিকে একরাশ ঘৃণা নিয়ে তাকিয়ে রইল। ওষুধ লাগানো শেষ হলে রেয়াংশ বাণীকে একটা টি শার্ট আর লোয়ার পরিয়ে দিল। এবার বাণী পুরোপুরি চোখ মেলে সামনের দিকে তাকিয়ে রইল। রেয়াংশ ওর সামনে বসে গালটা আলতো করে সাই দিয়ে বলল, খবরদার, পরের বার অন্য কাউকে লাভ ইউ বলার কথা ভুলেও ভাববে না। রেয়াংশের কথা শুনে বাণী আকাশ থেকে পড়ল। সে অবাক হয়ে বলল, তুমি তুমি জানলে কি করে? বাণীর প্রশ্নে রেয়াংশ মৃদু হাসল। সে বাণীর মুখটা দুহাতের মাঝে নিয়ে বলল, আপনি থেকে তুমি উন্নতি তো বেশ তাড়াতাড়িই করেছ। যাই হোক, আমি জানি, কারণ প্রতিটা মুহূর্ত আমার নজর তোমার ওপর থাকে। রেয়াংশের কথা শুনে বাণী কিছুটা ধন্ধে পড়ে গেল। তখনই ওর মাথায় কিছু একটা ক্লিক করল আর বিস্ময়ের ওর চোখ দুটো বড় বড় হয়ে গেল। তুমি তুমি আমার ফোন ট্যাপ করেছ? বাণীর কথা শুনে রেয়াংশের মুখে সেই পৈশাচিক হাসি ফুটে উঠল। ওর হাসি দেখেই বাণী বুঝে গেল তার আশঙ্কাই ঠিক। বাণীর রাগে নিজের হাতের মুঠো শক্ত করল। ওর প্রচণ্ড রাগ হচ্ছিল যে ওর সামনে বসে থাকা এই মানুষটা সারাক্ষণ ওর উপর নজরদারি করছে, কিন্তু সে এখন নিরুপায়। রেয়াংশ নিজের শর্ট আর ব্লেজার পরে এলো আর বাণীর কপালে একটা চুমু খেয়ে ওর গালে হাত রেখে বলল, নিজের খেয়াল রেখো বেবি, আমার আজ কিছু কাজ আছে, তাই বেরোচ্ছি। এক কথা বলে রেয়াংশ রুম থেকে বেরিয়ে গেল। সে চলে যাওয়ার সাথে সাথে বাণীর রাগে বিছানায় ঘুষি মারল। ওর চোখে জল টলমল করছিল। সে নিজের মনেই বলল, তুমি খুব খারাপ রেয়াংশ বেরয়, খুব খারাপ। তোমার মনে কোনো দয়া নেই, তুমি একটা হৃদয়হীন মানুষ। তুমি আমাকে আমার পরিবার থেকে দূরে সরিয়ে দিয়েছ, ভাইকে মারার হুমকি দিয়ে আমার সাথে জোর জবস্তি করেছ। ঘৃণা করি আমি তোমাকে, শুধু ঘৃণা। কথাগুলো বলার সময় বাণীর চোখে রেয়াংশের জন্য চরম ঘৃণা ফুটে উঠছিল। তখনই বাণীর নজর ঘরে থাকা ড্রেসিং টেবিলের ওপর পড়ল। সে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল। এই মুহূর্তে বাণীর চেহারায় রেয়াংশের জন্য ঘৃণা ছাড়া আর কোনো অভিব্যক্তি ছিল না। ওর মাথায় ঠিক কী ঘুরছে তা আন্দাজ করা তখন অসম্ভব ছিল। কিছুক্ষণ পর বাণী একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে উঠে ধীরে ধীরে ওয়াশরুমের দিকে গেল। ব্যথার চোটে সে ঠিকমতো হাঁটতেও পারছিল না। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে ফিরে সে বিছানায় শুয়ে পড়ল। বাণীর মাথায় আসলে কি চলছে? সে কি পারবে রেয়াংশের থেকে নিজের অপমানের প্রতিশোধ নিতে? কিছুক্ষণ পর একটি পরিচারিকা খাবারের ট্রলি নিয়ে এলো এবং সেখান থেকে একটি ট্রে বের করে কফি টেবিলের ওপর রাখল। তারপর মাথা নিচু করে বিনীতভাবে বলল, ম্যাম, আপনি খাবার খেয়ে নিন। পরিচারিকার কথায় বাণী কোনো প্রতিক্রিয়া দেখাল না। মেয়েটি কিছুক্ষণ অপেক্ষা করে রুম থেকে বেরিয়ে গেল। সে চলে যাওয়ার পর বাণী বিছানা থেকে উঠে সোফায় গিয়ে বসল এবং খাবারের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। তারপর নিজেকে শক্ত করে বিড়বিড় করে বলল, বেঁচে থাকতে হলে খেতে হবে বাণী, তোকে এখনও অনেক কিছু করা বাকি। এই কথা বলে অনিচ্ছা সত্ত্বেও সে খাবার খেতে শুরু করল। ওদিকে রেয়াংশ নিজের ক্যাবিনে বসে ল্যাপটপের স্ক্রিনে বাণীকে খেতে দেখছিল আর আয়েশ করে কফি খাচ্ছিল। কিছুক্ষণ ফুটেজটা দেখার পর ল্যাপটপ বন্ধ করে সে নিজের কাজে মন দিল। এমন সময় রেয়াংশের অ্যাসিস্ট্যান্ট বিবেক ক্যাবিনে ঢুকে বলল, স্যার,
মিস্টার শেখাওয়াত আপনার সাথে দেখা করতে এসেছেন। বিবেকের কথা শুনে রেয়াংশের মুখে এক বিচিত্র হাসি ফুটে উঠল। সে গম্ভীর গলায় বলল, পাঠিয়ে দাও ওকে। রেয়াংশের অর্ডার পেয়ে বিবেক বেরিয়ে গেল। রেয়াংশ এক ভয়ঙ্কর হাসি হেসে নিজের মনেই বলল, আসুন মিস্টার শেখাওয়াত। অন্যদিকে রেয়াংশের বাড়িতে সেই পরিচারিকা আবার রুমে এলো এবং খালি ট্রে নিয়ে চলে গেল। সে যাওয়ার পর বাণী বিছানায় বসে নিজের ফোনটা হাতে নিল। ফোনের দিকে তাকিয়ে সে দীর্ঘশ্বাস ফেলে ভাবল, আমি চাইলেও কারো কাছে সাহায্য চাইতে পারছি না। কথাটা বলে সে ফোনটা টেবিলের ওপর রেখে দিল। একবার ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকিয়ে সে ঘর থেকে বেরিয়ে এলো। ইতিমধ্যে ওবেরয় ইন্ডাস্ট্রিজের অফিসে রেয়াংশ দাপুটে ভঙ্গিতে নিজের চেয়ারে বসেছিল। তার সামনে বসে থাকা লোকটির বয়স আনুমানিক ৩৫ বছর। দেখতে বেশ হ্যান্ডসাম। পরনে সাদা টি শার্টের উপর ব্রাউন লেদার জ্যাকেট, কালো জিন্স আর সাদা জুতো। রেয়াংশ এক ক্রূর হাসি হেসে বলল, কি ব্যাপার, আজ কবির শেখাওয়াত নিজে এখানে? কবির তীক্ষ্ণ নজরে রেয়াংশের দিকে তাকিয়ে বলল, বড্ড বেশি উঠছ রেয়াংশ, সাবধানে থেকো। আকাশ থেকে পড়লে হাড়গোড় আস্ত থাকবে না। রেয়াংশ বিদ্রুপের হাসি হেসে বলল, রেয়াংশ ওবেরয় কি আকাশ থেকে ফেলার মতো ক্ষমতা আজ পর্যন্ত কারো হয়নি। কবির কোনো উত্তর দিল না, শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তাকে এভাবে তাকাতে দেখে রেয়াংশ আবারও হাসল। বলো, আজ কি মনে করে আসা? কবির দাঁতে চেপে বলল, তুমি আমার ট্রান্সফার কেন করালে? রেয়াংশ টিপ্পনি কেটে বলল, ও তাহলে মিস্টার শেখাওয়াত আমার কাছে কৈফিয়ত চাইতে এসেছেন যে আমি কেন এমনটা করলাম? কবির প্রচণ্ড রেগে গিয়ে বলল, তুমি ভুল করছো রেয়াংশ। ইনফ্যাক্ট তুমি পুরোটাই ভুল পথে চলছ। তুমি কত রকমের বেআইনি কাজ করো তার সব খবর আমার কাছে আছে। রেয়াংশ সরাসরি কবিরের চোখের দিকে তাকিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিল, তাহলে ধরে ফেলো আমাকে, এই তো তোমার সামনেই বসে আছি। কবির গলার স্বর নিচু করে অথচ রাগে ফেটে পড়ে বলল, সেই সুযোগটাই তো পাচ্ছি না। ওটাই আমার দুর্ভাগ্য যে আমি তোমাকে ধরতে পারছি না। আমি একজন সিবিআই অফিসার, গভর্নমেন্টের আন্ডারে কাজ করি, আর তুমি সেই সুযোগটাই নিচ্ছ। কিন্তু মনে রেখো রেয়াংশ, খুব শিগগিরই কেউ না কেউ তোমাকে ঠিকই খাঁচায় ভরবে। রেয়াংশ হুঙ্কার দিয়ে বলল, রেয়াংশ ওবেরয়কে ধরার মতো যোগ্যতা বা সাহস কারোর নেই। কবির কিছুক্ষণ রেয়াংশের দিকে তাকিয়ে থেকে গটগট করে কেবিন থেকে বেরিয়ে গেল। অফিসের বাইরে এসে নিজের গাড়িতে বসে সে বিড়বিড় করে বলল, তোমাকে ধরার জন্য একজন চলে এসেছে রেয়াংশ। শুধু দেখা যাক সেই শেষ পর্যন্ত সাহস ধরে রাখতে পারে কিনা। এদিকে নিজের কেবিনে বসে পেপারওয়েট ঘোরাতে ঘোরাতে রেয়াংশ হাসল। তার চোখে মুখে তখন এক রহস্যময়ী তৃপ্তি। সে নিচু স্বরে বলল, হার মানে ওর কপাল। অন্যদিকে বাণী রিয়াংশের বিশাল বাড়িটা ঘুরে দেখছিল এবং বিস্ময়ের সাথে সব লক্ষ্য করছিল। পুরো বাড়িতে মাত্র দুটো রঙের আধিক্য, কালো আর গাঢ় সবুজ। এটা দেখে বাণী ভাবল, এই রাক্ষসটার মনে হয় এই দুটো রং বড্ড বেশি প্রিয়। ফার্স্ট ফ্লোরে শুধু রিয়াংশের রুম, একটা স্টাডি রুম আর জিম ছিল। এছাড়া ওই ফ্লোরে আর কোনো ঘর নেই। বাণী জানত যে পুরো বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, হয়তো রিয়াংশ তাকে প্রতি মুহূর্তে দেখছে। শেষমেশ ক্লান্ত হয়ে সে রুমে ফিরে এলো এবং ঘুমিয়ে পড়ল। গতরাতের ধকলের কারণে ওর শরীর ভীষণ ক্লান্ত ছিল। রাত তখন গভীর। বাণী ব্যালকনিতে দাঁড়িয়ে এক মনে চাঁদের দিকে তাকিয়েছিল। হঠাৎ কোমরে কারোর হাতের স্পর্শ পেয়ে সে আতকে উঠল এবং নিজেকে ছাড়ানোর চেষ্টা করল। তখনই পেছন থেকে রিয়াংশ ফিসফিস করে বলল, বেবি, আমি। কণ্ঠস্বর শুনেই বাণী স্থির হয়ে গেল। রিয়াংশর ঘাড় আর কাঁধে গভীর আবেশে চুমু খেতে শুরু করল। বাণী চোখ বন্ধ করে পাথরের মতো দাঁড়িয়ে রইল। রাগে ওর হাতের মুঠো শক্ত হয়ে আসছিল। রেয়াংশ ওই শক্ত হয়ে যাওয়া মুঠোর ওপর নিজের হাত বোলালো, তারপর এক শয়তানি হাসি হেসে জোর করে ওর আঙুলগুলো আলগা করে দিল। পরক্ষণেই সে এক ঝটকায় বাণীকে নিজের দিকে ঘুরিয়ে নিল। বাণী চোখ মেলে তাকাতেই রিয়াংশর গাল ছুঁয়ে আদুরে গলায় বলল, চলো বেবি, ডিনার করে নি। বাণী যান্ত্রিকভাবে মাথা নেড়ে সাই দিল। রেয়াংশ হাসি মুখে বাণীর হাত ধরে নিজের ডাইনিং হলে নিয়ে গেল। সে নিজে চেয়ারে বসে বাণীকে নিজের কোলের ওপর বসিয়ে নিল। বাণী ওঠার চেষ্টা করতেই রিয়াংশর দিকে রাগী চোখে তাকাল। মুহূর্তেই বাণী শান্ত হয়ে গেল। এরপর রিয়াংশ নিজে খেল এবং বাণীকেও খাইয়ে দিল। খাওয়া শেষে সে বাণীকে পাজা কোলা করে রুমে নিয়ে এলো এবং বিছানায় শুইয়ে দিল।
নিজেও ওর পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর সে বাণীকে নিজের দিকে ঘুরিয়ে সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে বলল, সিডিউস মি। শুনে বাণী চমকে উঠে বলল, কি? রেয়াংশ ক্রূর হাসি হেসে বলল, আমাকে সিডিউস করো বেবি, নিজে থেকে আমার কাছে এসো। বাণীর চোখ নোনা জলে ভরে এলো, কিন্তু এই মুহূর্তে ওর সামনে আর কোনো পথ নেই। সে নিজেকে সামলে নিয়ে রিয়াংশের বুকের ওপর আঙুল বোলাতে বোলাতে ওর শার্টের বোতাম খুলতে শুরু করল। রিয়াংশ চোখ বন্ধ করে সেই স্পর্শ উপভোগ করতে লাগল। বাণী ধীরে ধীরে শার্টের সব কটি বোতাম খুলে ফেলল। এরপর সে রিয়াংশের ওপর ঝুঁকে পড়ে ওর গলায় আলতো করে চুমু খেল। রিয়াংশ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল। আসলে সে এই মুহূর্তেই হারিয়ে যেতে চেয়েছিল। হঠাৎ এক ঝটকায় সে বাণীকে বিছানায় চেপে ধরে ও সারা মুখে চুমুর বৃষ্টি বইয়ে দিল। এরপর বাণীর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিয়ে সে পাগলের মতো ওকে আলিঙ্গন করতে লাগল। বাণী কোনো সাড়া দিচ্ছিল না দেখে রিয়াংশর কানে ফিসফিস করে বলল, বেবি, কোঅপারেট করো আমার সাথে। একথা বলে সে আবারও বাণীকে নিজের বহু বন্ধন করে নিল। নিরুপায় বাণীকেও তখন ওর সাথে তাল মেলাতে হলো। প্রায় 15 মিনিট পর রিয়াংশকে ছাড়ল। রিয়াংশ যেন এখন পুরোপুরি উন্মাদ হয়ে গেছে। ভোর 4টে নাগাদ সে বাণীকে নিজের বুকের ওপর শুইয়ে রেখেই ঘুমিয়ে পড়ল। পরদিন যখন রিয়াংশের চোখ খুলল, সে দেখল বাণী ওর বুকের ওপর মাথা রেখে অঘোরে ঘুমোচ্ছে। রেয়াংশ খুব সাবধানে ওকে পাশে শুইয়ে দিল এবং ওর কপালে একটা চুমু খেয়ে ওয়াশরুমে চলে গেল। সে চলে যাওয়ার পর বাণী চোখ মেলল। ওর চোখে এখন জলের সাথে সাথে একরাশ ঘৃণা। বাণী বিছানায় উঠে বসে রেয়াংশের একটা শার্ট গায়ে গলিয়ে নিল। হঠাৎ ওর নজর গেল সাইড টেবিলে রাখা রেয়াংশের ফোনের দিকে। একবার ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে নিয়ে সে চট করে ফোনটা তুলে নিল এবং তাতে কিছু একটা করতে লাগল। মিনিট 5 পর বাণী ফোনটা যথাস্থানে রেখে দিল। ওর ঠোঁটের কোণে তখন এক রহস্যময় হাসি। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে রেয়াংশ বেরিয়ে এলো এবং একদৃষ্টে বাণীর দিকে তাকাতে তাকাতে ওর কাছে এগিয়ে এলো, যা দেখে বাণী ঘাবড়ে গেল। রেয়াংশ বাইরে এলো। তার কোমরে শুধু একটা তোয়ালে জড়ানো। চুল থেকে টুপটুপ করে জল পড়ছে এবং তাকে দেখতে ভীষণ সুদর্শন লাগছে। কয়েক মুহূর্তের জন্য বাণীও ওর দিকে তাকিয়ে থাকল। পরক্ষণেই নজর ফিরিয়ে নিল। রেয়াংশ কাছে এসে ওর গালে চুমু খেয়ে বলল, গুড মর্নিং বেবি। ওর এই আচরণে বাণী হাতের মুঠো শক্ত করে ফেলল। এটা দেখে রেয়াংশ এক পৈশাচিক হাসি হেসে ওর কানের কাছে ফিসফিস করে বলল, বেবি, তোমার এই ঘৃণার মধ্যেও এক আলাদা তৃপ্তি আছে। বলেই সে বাণীর কানের লতিতে দাঁত দিয়ে কামড় বসাল। বাণী চোখ বন্ধ করে ফেলল। আর ওর অসহায় মুখটা দেখে রেয়াংশ হাসতে লাগল। এরপর বাণী চোখ খুলে ওকে হালকা ধাক্কা দিয়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। রেয়াংশ কিছুক্ষণ ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে থেকে আলমারির দিকে এগিয়ে গেল। ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে বাণী নিজের মুখ দেখছিল। সে নিজেকে উদ্দেশ্য করে বলল, তোমাকে ঘৃণা করতে করতে আমি নিজেকেও ঘৃণা করতে শুরু করেছি। তুমি আমার সম্মান, আমার আত্মমর্যাদা সব ধুলোয় মিশিয়ে দিলে। তুমি আমাকে শুধু তোমার লালসা মেটানোর জন্যই ব্যবহার করছো। ঘৃণা করি আমি তোমাকে রেয়াংশ ওবেরয়, চরম ঘৃণা করি। সে শাওয়ারের নিচে দাঁড়িয়ে রেয়াংশের শ্যাটটা গা থেকে ছুঁড়ে ফেলে দিল। কিছুক্ষণ পর বাণী বাথরব পরে আয়নার সামনে দাঁড়াল। কান্নায় ওর চোখ দুটো লাল হয়ে গিয়েছিল। সে নিজেকে সামলানোর চেষ্টা করে বলল, কন্ট্রোল বাণী, তোকে ভেঙে পড়লে চলবে না, একদম না। ওদিকে রুমে রেয়াংশ বাণীর জন্য অপেক্ষা করছিল। মনে মনে সে ভাবল, এতক্ষণ বাইরে আসছে না কেন? অধৈর্য হয়ে সে ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বলল, বাণী, দরজা খোলো। বাণী দ্রুত দরজা খুলে বাইরে এলো। ওকে কিছুটা আতঙ্কিত দেখাচ্ছিল। রেয়াংশ ভাবলেশহীন মুখে বলল, আমার ডাকার অপেক্ষায় ছিলে নাকি? বাণী তোতলাতে তোতলাতে বলল, না, আসলে আমি জামা কাপড় নিতে ভুলে গিয়েছিলাম তো, তাই। তার মানে তুমি আমি যাওয়ার অপেক্ষা করছিলে? বেবি, আমার কাছে লুকানোর মতো কিচ্ছু নেই। আর তাছাড়া তুমি তো বাথরব পরেই আছো। সে বাণীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভয় পেও না, এখন আমি কিচ্ছু করছি না। বাণীকে ছেড়ে কিছুটা দূরে সরে গিয়ে সে বলল, আমি নিচে তোমার অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। এই বলে রেয়াংশ নিচে চলে গেল। বাণী পোশাকের ঘরে গিয়ে তৈরি হয়ে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে একবার দেখল। সে একটি কালো রঙের স্লিভলেস ওয়ান পিস পরেছে, যা থাই পর্যন্ত ছোট। চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক আর খোলা চুল।
এই সাজে ওকে মোহময়ী লাগছিল। পায়ে কালো হিল জুতো পরে সে একবার আয়নায় নিজেকে দেখে নিচে নেমে গেল। ডাইনিং হলে বানি এসে চেয়ারে বসলে রেয়ংশর দিকে তাকিয়ে বলল, তোমাকে দারুণ হট লাগছে বেবি। বানি কোনো উত্তর দিল না। রেয়ংশ রেগে গিয়ে ওর দিকে তাকিয়ে বলল, আমাকে ইগনোর করার দুঃসাহস করো না। বানি চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ধন্যবাদ আপনার প্রশংসার জন্য। এ কথা শুনে রেয়ংশের ঠোঁটে চওড়া হাসি ফুটে উঠল। সে বানির দিকে তাকিয়ে বলল, বেবি, আজ তুমি শপিং করতে যাবে। বানি খাওয়ার জন্য চামচ তুলছিল, কিন্তু রেয়ংশের কথা শুনে অবাক হয়ে ওর দিকে তাকালো, কারণ রেয়ংশী ওকে বাড়ি থেকে বেরোতে বারণ করেছিল। রেয়ংশর মনের কথা বুঝতে পেরে বলল, বেবি, আমরা কাল লন্ডন যাচ্ছি, তাই আজ তোমার শপিং করা দরকার। রেয়ংশ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। বানিও উঠে দাঁড়িয়ে বলল, আমি কোথাও যাব না। শুনে রেয়ংশ হাসল এবং নিজের ঘাড়ে হাত বোলালো। তারপর এক ঝটকায় বানির দুই বাহু ধরে নিজের কাছে টেনে নিল। বানি হঠাৎ ওর এই আচরণে ভয় পেয়ে গেল। রেয়ংশর চোখের দিকে তাকিয়ে বলল, আমি যা বলবো তুমি তাই করবে। রেয়ংশ ওবেরয়কে না বলার ক্ষমতা তোমার নেই। তুমি আমার একটা প্রয়োজন, নিড, যাকে আমি আমার সাথে নিয়ে যাচ্ছি, বুঝেছ? এ কথা বলে সে বানিকে ঝটকায় ছেড়ে দিল। ফলে বানি ডাইনিং টেবিলের ওপর গিয়ে পড়ল। রেয়ংশ শীতল গলায় বলল, তুমি আজই শপিংয়ে যাবে, কারণ আমি এমনটাই চাই। রেয়ংশ সেখান থেকে বেরিয়ে গেল। বানির চোখে জল ভরে এলো। সে মাথা তুলে দেখল বাড়ির সব চাকর বাকররা ওর দিকে তাকিয়ে আছে। কারোর চোখে সহানুভূতি, আবার কারোর চোখে ঘৃণ্য কৌতূহল। বানি চোখ বন্ধ করে মনে মনে বলল, তোমার এই প্রয়োজন তোমার উপর খুব ভারী পড়বে রেয়ংশ, দেখে নিও। বানি যখন মনে মনে এসব ভাবছে, তখন একজন গার্ড এসে মাথা নিচু করে বলল, ম্যাম, প্লিজ চলুন। বানি মুখ বুজে বাইরে এসে গাড়িতে বসল। মিনিট 15 পর গাড়িটা একটা বিশাল মলের সামনে থামল। বানি গাড়ি থেকে নামতেই দেখল 4 জন বডিগার্ড ওকে ঘিরে দাঁড়িয়ে আছে। মলের ভেতরে ঢুকে বানি দেখল পুরো মল একদম ফাঁকা। সে অবাক হয়ে গার্ডের দিকে তাকালে সে বলল, ম্যাম, বস অর্ডার দিয়েছেন আপনি একা শপিং করবেন, তাই মল খালি করা হয়েছে। বিরক্তিতে বানির শরীর রি রি করে উঠল। প্রচণ্ড রাগ হলেও এখন ওর কিচ্ছু করার নেই। অনিচ্ছা সত্ত্বেও তাকে কেনাকাটা করতে হলো। ঘণ্টা দেড়েক পর সে বাড়ি ফিরে সরাসরি নিজের রুমে চলে গেল এবং সারাদিন ওখানেই থাকল। রাতে রেয়ংশ বাড়ি ফিরে সরাসরি রুমে এলো। দেখল বানি বিছানায় বসে ফোনে কিছু একটা করছে। রেয়ংশ রুমে ঢুকেই বানির হাত থেকে ফোনটা কেড়ে নিল। এরপর সে বানির চুলের মুঠি ধরে মাথাটা ওপরে তুলল এবং নিজের ঠোঁট বানির ঠোঁটে ডুবিয়ে দিল। রেয়াংশের এই আকস্মিক আচরণে বানি পুরো স্তব্ধ হয়ে গেল। রেয়াংশ পাগলের মতো তাকে চুম্বন করছিল। বানি কিছুক্ষণ বড় বড় চোখে রেয়াংশের দিকে তাকিয়ে থাকল, তারপর সেও চোখ বন্ধ করে নিল। তবে সে রেয়াংশের এই চুম্বনে কোনো সাড়া দিচ্ছিল না। প্রায় 15 মিনিট পর রেয়াংশ তার ঠোঁট সরিয়ে নিল। তাদের মুখ এখনও খুব কাছাকাছি ছিল। বানি ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে রেয়াংশের চোখের দিকে তাকাচ্ছিল। সে ওই চোখে তীব্র লালসা, আকাঙ্ক্ষা, অবসেশন আর এক অদ্ভুত অধিকার বোধ দেখতে পাচ্ছিল, যা সে পুরোপুরি বুঝে উঠতে পারছিল না। এরপর রেয়াংশ তার চুল ছেড়ে দিল, কিন্তু বানি তখনও রাগী দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিল। এটা দেখে রেয়াংশ পৈশাচিক হাসি হেসে বলল, বেবি, ওভাবে তাকিও না, আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলব। বানি নজর সরিয়ে নিয়ে বলল, দেখা যাচ্ছে তোমার কত কন্ট্রোল। শুনে রেয়াংশ বানির গালে আঙুল বোলাতে বোলাতে বলল, কি করব, তুমি এতটাই মোহময়ী যে চাইলেও নিজেকে আটকে রাখতে পারি না। রেয়াংশের কথা শুনে বানি একবার ওর দিকে তাকিয়ে হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিল। রেয়াংশ এক বাঁকা হাসি হেসে বানির দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। বানি নিজের ঠোঁট ঘষতে ঘষতে বিড়বিড় করে বলল, ঘৃণা করি তোমাকে আর তোমার এই স্পর্শকে। বলতে বলতে বানির চোখ ভিজে এলো। রেয়াংশ ফ্রেশ হয়ে ফিরে এসে রুমে বানিকে দেখতে পেল না। সে সরাসরি ডাইনিং এরিয়ায় এলো, যেখানে বানি একটি চেয়ারে বসেছিল। রেয়াংশ নিজের চেয়ারে বসল এবং দুজনে চুপচাপ খাবার খেতে শুরু করল। আসলে রেয়াংশের কড়া নির্দেশ ছিল যে বানি সবসময় তার সাথেই খাবে, তাই নিরুপায় হয়েই বানিকে রেয়াংশের সাথে ডিনার করতে হতো। খাওয়া শেষ করে রেয়াংশ আনির হাত ধরে রুমে নিয়ে গেল এবং বানিকে বিছানায় শুইয়ে দিয়ে নিজে ওর ওপর ঝুঁকে পড়ল। সে বানিকে নিজের বুকের সাথে লেপ্টে ধরে ওর কানে ফিসফিস করে বলল, আহ, তোমার শরীরের সুদাস আমাকে পাগল করে দেয় বেবি।
রেয়াংশের কথা শুনে বানি হাতের মুঠো শক্ত করে ফেলল, তারপর ওর চোখের দিকে তাকিয়ে সরাসরি বলল, আই রিয়ালি হেট ইউ। রেয়াংশ এক শয়তানি হাসি হেসে বলল, আর আমিও নিশ্চিত করব যাতে এই ঘৃণা কখনো কমে না যায়। এবার ঘুমিয়ে পড়ো। এই বলে সে বাণীকে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরল। পরদিন রেয়াংশ আর বাণী আজ লন্ডন যাওয়ার কথা, তাই রেয়াংশ আজ খুব ভোরেই অফিসে চলে গিয়েছিল। বাণী নিজের রুমে বসেছিল, এমন সময় ওর মা প্রিয়ার ফোন এলো। বাণী হাসি মুখে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো মা। ওপাশ থেকে প্রিয়া অভিমানের সুরে বললেন, বাণী, তুই আজকাল কত ব্যস্ত থাকিস রে, একটা ফোন করার সময়ও কি তোর হয় না? মা, আসলে কাজের খুব চাপ ছিল তো, তাই ব্যস্ত ছিলাম। তুমি কেমন আছো? আর সোমাংশ, ও কেমন আছে? আমি ঠিক আছি, সোমাংশও ভালো আছে, তবে ও তোকে খুব মিস করে। বাণীর চোখে জল চলে এলো। সে ধরা গলায় বলল, আমিও ওকে খুব মিস করি মা, আর তোমাকেও খুব মিস করি। তাহলে চলে আয় না বাণী, কবে আসবি? মায়ের কথা শুনে বাণী কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই ওর সেই ফোন অ্যাপ করার কথা মনে পড়ে গেল। সে সাথে সাথে বলল, মা, আমি পরে কথা বলছি, একটা জরুরি কাজ এসে পড়েছে। এই বলে বাণী ফোনটা কেটে দিল। ওর চোখের জল আর বাঁধ ছিল না। নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল ওর। সে কাঁদতে কাঁদতে বলল, তোমার জন্য আমি আমার পরিবার থেকে দূরে সরে আছি। আমাকে আমার মায়ের কাছেও মিথ্যে বলতে হচ্ছে। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। আই রিয়েলি হেট ইউ। ওবেরয় ইন্ডাস্ট্রিজ। রিয়াংশ ল্যাপটপের স্ক্রিনে বাণীকে কাঁদতে দেখছিল, কিন্তু ওর মনে কোনো অনুশোচনা ছিল না। সে ল্যাপটপের স্ক্রিনে বাণীর ছবিটা ছুঁয়ে শীতল কণ্ঠে বলল, তোমার চোখের জল নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তবে মাথা ব্যথা আছে এটা নিয়ে যে এই জল তুমি অন্য কারোর জন্য ফেলছ। যখন তুমি আমার, তখন তোমার চোখের জল অন্য কারোর জন্য কেন হবে? সে তোমার তথাকথিত পরিবারই হোক না কেন? এ কথা বলে রেয়াংশ রুমের ফুটেজ বন্ধ করে দিল। সে কিছু একটা ভাবছিল, তখনই কেবিনের দরজায় টোকা পড়ল। রেয়াংশ গম্ভীর গলায় বলল, কামেন। সে বলতেই সেরা কেবিনে ঢুকে বলল, বস, আজ সন্ধ্যের জন্য জেট রেডি আছে, আর লন্ডনের ভিলার সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে। রিয়াংশ শীতল গলায় বলল, কোনো ভুল যেন না হয় সেরা, এই লন্ডন ট্রিপটা খুব স্পেশাল আর ইম্পর্ট্যান্ট। সেরাও মাথা নেড়ে সা দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। এরপর রিয়াংশ চেয়ার ছেড়ে উঠে কাঁচের দেওয়ালের সামনে গিয়ে দাঁড়াল। সে একটি সিগারেট জ্বালিয়ে কয়েকটি টান দিল, তারপর ওর ঠোঁটে এক ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। সে হাসতে হাসতে বলল, এই খেলায় খুব মজা আসতে চলেছে। ওদিকে বাণী ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, সে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে দৃঢ় স্বরে বলল, শুরুটা তুমি করেছিলে, কিন্তু শেষটা আমি করব। নাও গেট রেডি ফর আ গেম। এ কথা বলে বাণীও রহস্যময়ভাবে হাসতে লাগল। বাণী ঠিক কোন খেলার কথা বলছে, সে আসলে কি করতে চলেছে, জানতে হলে আমাদের পরের ধাপে এগোতে হবে। রাত নাগাদ রেয়াংশ আর বাণী প্রাইভেট জেটে করে লন্ডনে পৌঁছে গেল। বাণী চারপাশটা দেখছিল, সেদিকে তাকালেই শুধু সশস্ত্র বডিগার্ডদের চোখে পড়ছে। রেয়াংশ বাণীর হাত ধরে টেনে ওকে গাড়িতে বসালো এবং নিজেও পাশে বসল। বাণী জানলার বাইরে তাকিয়েছিল, আর রেয়াংশ নিজের ফোনে মগ্ন। প্রায় 1 ঘণ্টা পর গাড়ি থামল। গাড়ি থেকে নামতেই বাণী বিস্ময়ে থমকে গেল। সামনে এক বিশাল সোনালি রঙের ভিলা, চারদিকে বন্দুকধারী বডিগার্ডদের কড়া পাহারা। বাণী যখন চারপাশটা দেখছিল, তখনই নিজের ঘাড়ে তপ্ত নিঃশ্বাস অনুভব করল। সে পেছনে ঘুরতে যাবে, তার আগেই রেয়াংশ পেছন থেকে ওর কোমরে 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। সে বাণীর কানের কাছে ফিসফিস করে বলল, এই ভিলার চেয়ে একটু আমার উপর বেশি নজর দিলে ভালো হতো না বেবি? আমি চাই তোমার নজর সব সময় শুধু আমার উপর থাকুক। আজ তো এই ভিলাটার উপরও আমার হিংসে হচ্ছে। এই কথা বলে রেয়াংশ কানে একটা চুমু খেল। বাণী আর চোখে দেখল আশেপাশে সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে রেয়াংশের হাত সরিয়ে দিয়ে ওর দিকে ঘুরে দাঁড়াল এবং রাগী চোখে তাকাতে লাগল। রেয়াংশ এক বাঁকা হাসি হেসে বলল, দ্যাটস গুড বেবি, এভাবেই আমার কথা মেনে চলো। বাণী মুখ ঘুরিয়ে নিল, যা দেখে রেয়াংশ হালকা হাসল, তবে সেই হাসির মধ্যেও এক ভয়ঙ্কর আভাস এসেছিল। এরপর রেয়াংশ বাণীর হাত ধরে ভিলার ভেতরে নিয়ে গেল। ভেতরের থিমও ছিল সাদা আর সোনালি। সর্বত্র পরিচারকদের ভিড়, যারা বাণীকে দেখে বেশ অবাক হচ্ছিল। আফটারঅল তাদের বসের সাথে এই প্রথম কোনো মেয়েকে দেখা গেল।
এটা দেখে রেয়াংশ গুরুগম্ভীর স্বরে হাঁক দিল, কাজে ভেরো সবাই, যদি কাউকে বসে থাকতে দেখি তবে সেই মুহূর্তেই তার মৃত্যু হবে। রেয়াংশের হুমকি শুনে সবাই তড়িঘড়ি কাজে লেগে পড়ল। বানি রেয়াংশের দিকে ঘৃণার চোখে তাকিয়ে মনে মনে বলল, ব্লাডি হার্টলেস। রেয়াংশ যেন ওর মনের কথা পড়তে পারল। সে বানির কানে ফিসফিস করে বলল, ইয়েস বেবি, আই অ্যাম হার্টলেস। বানি চমকে ওর দিকে তাকালে রেয়াংশ এক পৈশাচিক হাসি হেসে বলল, বেবি, ওভাবে তাকিও না, না হলে আজ ডিনারের বদলে তোমাকেই খেয়ে ফেলব। শুনে বানি আবার মুখ ঘুরিয়ে নিল। এরপর ডিনার সেরে দুজনে ফার্স্ট ফ্লোরে রেয়াংশের রুমে চলে এলো। রেয়াংশ বিছানায় বানিকে নিজের বাহুবন্দি করে বলল, ঘুমিয়ে পড়ো বেবি, আজ অনেক ধকল গেছে। বানি সত্যিই খুব ক্লান্ত ছিল, তাই কোনো প্রতিবাদ ছাড়াই ঘুমিয়ে পড়ল। সে ঘুমিয়ে পড়ার পর রেয়াংশ নিঃশব্দে বিছানা ছেড়ে বেরিয়ে গেল। এই মুহূর্তে রেয়াংশ ভিলার বেসমেন্টে ছিল। সেখানে সেরা সহ আরও কয়েকজন লোক উপস্থিত ছিল। রেয়াংশ একটা কিং সাইজ সোফায় বসে আয়েশ করে ওয়াইন খাচ্ছিল। ওর চারপাশের আভা তখন ভীষণ ভীতিকর। সে শীতল কণ্ঠে প্রশ্ন করল, কিছু জানা গেল? সেরা মাথা নিচু করে জবাব দিল, হ্যাঁ বস, আমাদের সিকিউরিটি টিমেরই কেউ আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। রেয়াংশ এক ক্রূর হাসি হেসে বলল, মানুষের নিজের মৃত্যুকে যন্ত্রণাদায়ক করে তুলতে বড্ড আনন্দ হয় দেখছি। রেয়াংশ ওবেরয়কে ঘাঁটিয়ে নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানানো, ভেরি ব্যাড ডিসিশন। এরপর সে ওয়াইনে একটা চুমুক দিয়ে সেরাকে জিজ্ঞাসা করল, কে সে? সেরা কিছুটা আমতা আমতা করে বলল, বস, ঠিক কে সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে সকালের মধ্যে আপনি তার নাম জেনে যাবেন। রেয়াংশ কঠোর স্বরে বলল, সেটাই তোমার জন্য ভালো হবে। সেরার ধকধকানি যেন একটু কমল। রেয়াংশ আবার প্রশ্ন করল, কবিরের কি রিপোর্ট? বস, কবির আমাদের মাঝে কোনো এজেন্ট পাঠানোর পরিকল্পনা করেছিল, কিন্তু পরে সেই এজেন্টের যাবতীয় তথ্য গায়েব হয়ে গেছে। এখন আমরা নিশ্চিত নই যে আমাদের মধ্যে তার কোনো লোক আছে কিনা। রেয়াংশ মাইনের গ্লাসটা টেবিলে রেখে বলল, আমার জীবনে কেউ নিজের ইচ্ছায় আসতেও পারে না, যেতেও পারে না। যদি ওই শেখাওয়াতের এজেন্ট এসেই থাকে, তবে সে যাবে আমার ইচ্ছায়। এ কথা বলে রেয়াংশ হাসতে লাগল। সেই হাসির গহীনে এক গভীর রহস্য ছিল, যা শুধু সেই জানত। বেসমেন্ট থেকে রেয়াংশ রুমে ফিরে দেখল বানি অঘরে ঘুমোচ্ছে। বানিকে দেখে ওর মুখে এক বিচিত্র হাসি ফুটে উঠল। এরপর সে বানিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। পরদিন বানি যখন ঘুম থেকে উঠল, দেখল বিছানায় সে একাই। সে বিছানায় বসে চারপাশটা দেখে বিড়বিড় করল, এই রুমেও কি ক্যামেরা আছে? কি করে জানি? সে ভাবছিল, এমন সময় দরজা খুলে রেয়াংশ খাবারের ট্রলি নিয়ে ভেতরে ঢুকল। সে হাসি মুখে বলল, গুড মর্নিং বেবি। বানি বিরক্ত হয়ে বলল, তোমার সাথে আমার মর্নিং কোনোদিন গুড হতে পারে না। রেয়াংশ হাসল, ওর দিকে ঝুঁকে পড়ে বলল, গুড না হোক, ওয়ার্স্ট তো হয়, সো ওয়ার্স্ট মর্নিং বেবি। বলেই সে বানির গালে একটা চুমু খেল। বানি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, তুমি আমার থেকে দূরে থাকো। রেয়াংশ ওর দুই হাত চেপে ধরে বলল, তোমার থেকে দূরে থাকার জন্যই তোমাকে এখানে আনিনি। প্রতিটা মুহূর্ত তোমাকে আমার পাশে চাই। বলেছিলাম না, তুমি আমার প্রয়োজন আর আমার সবথেকে দামি জিনিস। সে বানির গালে আঙুল বোলাতে বোলাতে আরও বলল, আমার প্রিয় খেলনা তুমি, যাকে নিয়ে আমি কোনোদিন বোর হব না। শুনে বানির চোখে জল চলে এলো। রেয়াংশ সেই অশ্রু নিজের আঙুলে তুলে নিয়ে পৈশাচিক হাসি হেসে বলল, আই লাইক ইট। তোমার এই চোখের জল যেন শুধু আমার কারণেই বেরোয়। বলেই সে বানির চোখের জল মুছে দিল এবং গম্ভীর গলায় বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে ব্রেকফাস্ট করে নিজে এসো, আজ আমরা ঘুরতে বেরোব। বানি জেদ ধরে বলল, আমি যাব না। রেয়াংশ চোখ বন্ধ করে একবার নিজের ঘাড় মাসাজ করল, তারপর চোখ খুলে বলল, তোমাকে জিজ্ঞাসা করিনি, জানালাম, যা বলেছি তাই করো, না হলে তুমি পস্তাবে বেবি।
বানি রাগী চোখে ওর দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। রেয়াংশ নিচে নেমে গেল। বানি ফ্রেশ হয়ে বেরিয়ে ক্লজেট থেকে পোশাক বের করে পরে নিল। সে একটি হাই ওয়েস্টেড জিন্স, ক্রপ টপ আর হাঁটু পর্যন্ত লম্বা জ্যাকেট পরল, কারণ লন্ডনে বেশ ঠান্ডা ছিল। খাবার খেয়ে সে দ্রুত নিচে নেমে এলো। বানিকে দেখামাত্রই রেয়াংশের মুখে চওড়া হাসি ফুটে উঠল। সে কাছে এসে বানিকে আপাদ মস্তক দেখে বলল, লুকিং হট বেবি। বানি বিরক্ত হয়ে বলল, চলবে? রেয়াংশ ওর কোমরে হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, অফকোর্স বেবি। সকাল থেকে তারা ঘুরে বেড়াচ্ছিল। দুপুরে রেয়াংশ বানিকে একটি রেস্তোরাঁয় নিয়ে এলো। সে বানিকে জিজ্ঞাসা করল, সো বেবি কি খাবে তুমি? বানি নির্লিপ্তভাবে বলল, যা হোক কিছু। ওর প্রতিক্রিয়া দেখে রেয়াংশ হাসল এবং খাবার অর্ডার করল। কিছুক্ষণ পর খাবার এলো। পরিবেশনের সময় ওয়েটারের হাত থেকে কিছুটা জুস বানির কাপড়ে পড়ে গেল। ওয়েটার ঘাবড়ে গিয়ে বলল, সরি ম্যাম। এটা দেখে রেয়াংশ ক্ষেপে গিয়ে চিৎকার করে উঠল, হোয়াট দ্য হেল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওয়েটার কাঁপতে কাঁপতে বলল, সরি স্যার, ভুল করে হয়ে গেছে। রেয়াংশ যখন আরও কিছু বলতে যাচ্ছিল, বানি ওর হাতের ওপর নিজের হাত রেখে শান্ত গলায় বলল, শান্ত হও, ভুল করে পড়ে গেছে, এটা এমন কোনো বড় ব্যাপার নয়। তারপর ওয়েটারকে বলল, তুমি যেতে পারো। ওয়েটার আবারও সরি বলে চলে গেল। রেয়াংশ রেগে বলল, কেন আটকালো আমাকে? বানি তিতিবিরক্ত হয়ে বলল, সব জায়গায় নিজের গুন্ডামি দেখানো কি খুব জরুরি? রেয়াংশ শীতল কণ্ঠে বলল, কন্ট্রোল ইয়োর ওয়ার্ডস বেবি। বানি ওর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল সে রেয়াংশকে খেপিয়ে দিচ্ছিল। এরপর সে বলল, আমি ওয়াশরুম থেকে আসছি। বানি চলে যাওয়ার পর রেয়াংশ ওই দিকে তাকিয়ে হাসল। তারপর কাউকে ফোন করে বলল, তুলে নাও ওকে, হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি করে দাও। এ কথা বলে সে কলটা কেটে দিল। তারপর এক পৈশাচিক হাসি হেসে নিজের মনেই বলল, বেবি, আমি ছাড়া অন্য কেউ তোমাকে বিন্দুমাত্র কষ্ট দেবে এটা আমি একদম পছন্দ করি না। ওদিকে বানি নিজের জ্যাকেট পরিষ্কার করে ওয়াশরুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ কেউ একজন ওর মুখ চেপে ধরে ওকে দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড় করালো। বানি তার হাত সরিয়ে দিয়ে বিস্ময়ে বলে উঠল, তুমি? পরক্ষণেই রেগে দিয়ে বলল, তুমি এখানে কি করছো কবির? তোমাকে নিয়ে খুব দুশ্চিন্তা হচ্ছিল, তাই আমিও এখানে চলে এলাম। বানি এদিক ওদিক তাকিয়ে সতর্ক হয়ে কবিরের হাত ধরে ওকে লেডিজ ওয়াশরুমে নিয়ে গেল। কবির অপ্রস্তুত হয়ে বলল, এটা লেডিজ ওয়াশরুম। বানি ঝাঁঝালো গলায় বলল, আমার পিছু পিছু এত দূর যখন চলে এসেছ, তখন লেডিজ ওয়াশরুমে ঢোকাটা তোমার কাছে বড় কোনো ব্যাপার হওয়ার কথা নয়। আচ্ছা ঠিক আছে, আগে এটা বলো, তুমি ঠিক আছো তো? বানি তাচ্ছিল্যে সুরে বলল, তোমার সামনে দাঁড়িয়ে আছি, তাহলে ঠিকই তো আছি, তাই না? কবির বানির কাঁধে হাত রেখে আর্দ্র গলায় প্রশ্ন করল, বানি, তুমি কি সত্যি ঠিক আছো? এ কথা শুনে বানি আর নিজেকে সামলাতে পারল না। ওর চোখ ফেটে জল চলে এলো। সে ধরা গলায় বলল, ও আমাকে ব্যবহার করছে কবির, হি ইউজড মাই বডি। আমি আর এই কাজ করতে চাই না, আমি বাড়ি ফিরে যেতে চাই। কবির ওকে শান্ত করার চেষ্টা করে বলল, বানি শান্ত হও, তুমি এভাবে ভেঙে পড়তে পারো না। তুমি ভুলে যাচ্ছ যে তুমি একজন সিক্রেট এজেন্ট। নিজের ইমোশনের ওপরে নিয়ন্ত্রণ রাখো। বানি চোখের জল মুছে ধরা গলায় বলল, হ্যাঁ, আমি একজন এজেন্ট, কিন্তু আজকের আগে কোনো মিশনে আমার শরীরকে এভাবে ব্যবহার করা হয়নি। এখন ওর যখন ইচ্ছে হয় ও আমার শরীর নিয়ে খেলা করে। কবির ওকে বুঝিয়ে বলল, বানি, তুমি জানো রেয়াংশ ওবরয় কত রকমের বেআইনি ব্যবসার সাথে জড়িত। ও লন্ডনেও নিজের একটা হীন উদ্দেশ্য নিয়ে এসেছে। দুদিন পর ওর একটা বিশাল ডিল আছে, যা একটা ক্রুজ পার্টির আড়ালে হবে। বানি গম্ভীর মুখে বলল, হ্যাঁ, আর আমাকেই ওকে আটকাতে হবে। বানি, প্ল্যানে একটু বদল আছে। এরপর সে বানির কানে কানে কিছু একটা বলল, যা শুনে বানি স্তম্ভিত হয়ে কবিরের দিকে তাকিয়ে রইল। সে তোতলাতে তোতলাতে বলল, আমি কিভাবে পারব? কবির কঠোর গলায় বলল, ইটস মাই অর্ডার এজেন্ট বানি। বানি দৃপ্ত কণ্ঠে বলল, ইয়েস চিফ। কবির ওকে আরও বুঝিয়ে বলল, বানি, এই পর্যন্ত পৌঁছতে তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে, মনে আছে তো? ঠিক তখনই ওয়াশরুমের দরজায় টোকা পড়ল। বাইরে থেকে রেয়াংশের গলা ভেসে এলো, বানি, তুমি কি ভেতরে? রেয়াংশের আজ শুনে বানি আর কবির একে অপরের দিকে তাকালো। বানি আতঙ্কিত হয়ে ফিসফিস করে বলল,
এখন কি করব? বানি, রিল্যাক্স, তুমি বাইরে যাও। কবিরের কথায় বানি মাথা নাড়ল আর সাই দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলে বাইরে এলো। রেয়াংশ বাণীকে আপাদমস্তক খুঁটিয়ে দেখে শীতল কণ্ঠে প্রশ্ন করল, এতক্ষণ ভেতরে কি করছিলে? রেয়াংশের কণ্ঠস্বর শুনে বাণী ঘাবড়ে গেলেও নিজেকে সামলে ওর দিকে তাকাল। রেয়াংশ এমনভাবে ওর দিকে তাকিয়েছিল যেন ওর সব জানে। রেয়াংশকে হঠাৎ সেখানে দেখে বাণী বাক্যহারা হয়ে পড়ল। রেয়াংশ ওর মুখটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তোমার চোখ দুটো এত লাল কেন? একটু ভেবে সে আবারও প্রশ্ন করল, তুমি কি কাঁদছিলে? বাণী রেয়াংশের হাত সরিয়ে দিয়ে বলল, কাঁদার কারণ তো তুমিই দিয়েছ। রেয়াংশের হাত সরিয়ে দেওয়াটা সে মোটেও পছন্দ করল না। সে বাণীর মুখটা দু হাতে শক্ত করে চেপে ধরে ভয়ঙ্কর গলায় বলল, আজ আমার হাত সরিয়ে দেবার ভুল করেছ, পরের বার আর ভাবারও সাহস করো না। আমি যখন খুশি যেখানে খুশি তোমাকে স্পর্শ করতে পারি। আরেকটা কথা, তুমি নিজের উপর থেকে আমার দেওয়া কোনো চিহ্ন মোছার চেষ্টা করবে না, বুঝেছ? বাণী দ্রুত মাথা নেড়ে সাই দিল। রেয়াংশের এই সাইকো স্বভাব দেখে সে সত্যিই ভয় পায়। সে নিচু স্বরে বলল, আমি মুখ ধুয়ে আসছি। রেয়াংশ ওকে ছেড়ে দিল। বাণী দ্রুত ভেতরে গিয়ে কবিরকে নিচু স্বরে জিজ্ঞাসা করল, আমার মা আর সোমাংশ? কবির আশ্বস্ত করে বলল, চিন্তা করো না, ওরা দুজন রেয়াংশের গার্ডদের নাগালের বাইরে আছে। শুনে বাণী স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং দ্রুত মুখ ধুয়ে বাইরে এলো। রেয়াংশ পকেট থেকে রুমাল বের করে ওর মুখ মুছিয়ে দিয়ে বলল, চলো। বাণীও মাথা নাড়ল। দুজনে আবার টেবিলে ফিরে ডিনার শেষ করে রেস্তোরাঁ থেকে বেরিয়ে এলো। গাড়ির কাছে পৌঁছে বাণী ক্লান্ত গলায় বলল, আমি বাড়ি ফিরতে চাই, খুব ক্লান্ত লাগছে। শুনে রেয়াংশর মুখের দিকে তাকিয়ে কাছে এলো এবং ওর জ্যাকেটটা খুলে নিল। বাণী অবাক হয়ে তাকিয়ে রইল। রেয়াংশ জ্যাকেটটা গাড়িতে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, জ্যাকেটটা নোংরা হয়ে গিয়েছিল বেবি। এরপর সে বাণীকে বলল, চলো গাড়িতে ওঠো। রেয়াংশ ঘোড়ার উপক্রম করতেই বাণী হঠাৎ ওর কলার ধরে ওর ঠোঁটে চুমু খেল। রেয়াংশ পুরো অবাক হয়ে গেল, কারণ এটা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। কয়েক মুহূর্ত পর সেও বাণীকে নিবিড়ভাবে চুম্বন করতে শুরু করল। ঠিক তখনই বাণী ওর পিঠের পেছনে হাত দিয়ে ইশারা করল। সেই ইশারা বুঝে অদূরে দাঁড়িয়ে থাকা কবির দ্রুত সেখান থেকে সরে গেল। বাণীও সেই চুম্বনে আচ্ছন্ন হয়ে চোখ বন্ধ করে নিল। তাদের এভাবে দেখে আশেপাশের মানুষ হাততালি দিতে লাগল। শব্দ শুনে বাণী চোখ খুলে রেয়াংশকে ধাক্কা দিল, কিন্তু তাতে ওর কোনো হেলদোল হল না। প্রায় ২০ মিনিট পর সে বাণীকে মুক্তি দিল। বাণী দেখল অনেকে তাদের দিকেই তাকিয়ে আছে। লজ্জায় ওর গাল লাল হয়ে গেল। রেয়াংশ ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি আমার ভেতরের পশুটাকে জাগিয়ে দিচ্ছ বাণী, এর পরিণাম কিন্তু তোমাকেই যন্ত্রণার সাথে ভোগ করতে হবে। যাই হোক, তুমি সত্যিই খুব চমৎকার। শুনে বাণীর গাল আরও লাল হয়ে গেল। সে দ্রুত রেয়াংশকে ধাক্কা দিয়ে গাড়িতে উঠে বসল। রেয়াংশ নিজের ঠোঁটে জিভ বুলিয়ে গাড়িতে বসল। পুরো পথে তাদের মাঝে আর কোনো কথা হল না। ভিলা পৌঁছানোর আগেই বাণী রেয়াংশের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। রেয়াংশকে কোলে করে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দিল এবং কপালে একটা চুমু খেয়ে বাইরে চলে গেল। সন্ধেবেলা বাণীর যখন ঘুম ভাঙল, সে রুমে একাই ছিল। সে ঘর থেকে বেরিয়ে সিঁড়ির কাছে আসতেই নিচের দৃশ্য দেখে ওর রক্তহীন হয়ে গেল। হলের মাঝখানে একজন লোক রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। চারদিকে বডিগার্ডরা ঘিরে দাঁড়িয়ে আছে আর পরিচারকরা এক কোণে মাথা নিচু করে আছে। রেয়াংশ সাথে একটা চাবুক নিয়ে লোকটার দিকে এগোচ্ছে। রেয়াংশ লোকটাকে সজোরে চাবুক মারতেই সে আর্তনাদ করে উঠল। সেই সাথে বাণীর মুখ দিয়েও একটা চিৎকার বেরিয়ে এলো। বাণীর চিৎকার শুনে সবাই ওর দিকে তাকালো। সবার বুক দুরুদুরু করছিল, কারণ রেয়াংশ যখন কাউকে অত্যাচার করে তখন অন্য কারো আওয়াজ পাওয়া গেলে সেও রেহাই পায় না। রেয়াংশ গম্ভীর গলায় বলল, আমার কাছে এসো বাণী। বাণী ভয়ে মাথা নাড়ল। রেয়াংশ গর্জে উঠে বলল, আমি বলেছি আমার কাছে এসো। সেই ধমক শুনে বাণী ভয়ে কাঁপতে কাঁপতে সিঁড়ি দিয়ে নিচে নেমে ওর কাছে এলো। রেয়াংশ এক ঝটকায় বাণীকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। বাণী আতঙ্কে জমে গিয়েছিল, কারণ রেয়াংশের এই রূপ সে আগে দেখেনি। রেয়াংশ গম্ভীর গলায় বলল, বেবি, তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই, এটা খুব স্বাভাবিক। বাণী তোতলাতে তোতলাতে বলল, তুমি এসব? রেয়াংশ মাঝপথে থামিয়ে দিয়ে বলল, শশ বেবি, তুমি ভয় পাচ্ছ তো? ঠিক আছে, আমি একে আর কষ্ট দেব না, সরাসরি মেরে ফেলব। শুনে বাণীর চোখ বড় বড় হয়ে গেল। এরপর রেয়াংশ গান নিল
এবং বাণীকে জড়িয়ে ধরা অবস্থাতেই লোকটার গোপনাঙ্গে গুলি চালাল। লোকটা প্রচণ্ড ব্যথায় চিৎকার করছিল। বাণী এই নিষ্ঠুর দৃশ্য সহ্য করতে পারছিল না। সে জোরে চোখ বন্ধ করে নিল। রেয়াংশর কানে একটা চুমু খেল। বাণী কিছু বলতে যাচ্ছিল, তার আগেই রেয়াংশ লোকটার মাথায় আরও একটা গুলি করে সব শেষ করে দিল। হলঘরে তখন কবরের নিস্তব্ধতা। এরপর সে বাণীকে ছেড়ে পাগলের মতো হাসতে শুরু করল। বাণী আতঙ্কিত চোখে ওর দিকে তাকিয়েছিল। বাণী শেষ পর্যন্ত রাগে ফেটে পড়ে বলল, কেন মারলে ওকে? রেয়াংশ বাণীর চোখের দিকে তাকিয়ে শীতল গলায় বলল, ও আমাকে ধোঁকা দিয়েছিল, কয়েকটা টাকার জন্য আমার সাথে বেইমানি করেছে। আমি সব সহ্য করতে পারি বাণী, কিন্তু ধোঁকা নয়। সে বাণীর গালে আঙ্গুল বোলাতে বোলাতে আরও বলল, তুমি আমাকে ধোঁকা দেবে না তো বেবি? রেয়াংশের কথা শুনে বাণী মাথা নাড়তে নাড়তে দৌড়ে ওপরে নিজের রুমে চলে গেল। রেয়াংশর লোকেদের ইশারা করে বলল, আবর্জনাটা বাইরে ফেলে দাও। এক কথা বলে সে ওপরের ঘরের দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি হেসে বিড়বিড় করল। খুব খারাপ। বাণী রুমের দরজা বন্ধ করে মেঝেতে বসে পড়ল। সে কাঁদতে কাঁদতে মনে মনে বলল, রেয়াংশ যদি কোনোভাবে আমার পরিচয় জেনে যায় তবে কি হবে? ও কি মা আর সোমাংশকেও টার্গেট করবে? বাণী আসলে রেয়াংশের কাছে কোন সত্যিটা লুকিয়ে রাখতে চাইছে? আর যখন সেই সত্যিটা সামনে আসবে তখন কি হবে পরিণাম? এরপর বাণী নিজেকে শান্ত করল। বিছানায় উঠে বসে সে বিড়বিড় করে বলল, কবির আমাকে যা করতে বলেছে সেটা ভীষণ ঝুঁকিপূর্ণ। আমি কিভাবে করব? ডিলটা আটকানো এক ব্যাপার ছিল, কিন্তু এটা এই মিশনের জন্য আমার হ্যাঁ বলা উচিত হয়নি। খুব বাজেভাবে ফেসে গেছি আমি। কবিরের কথা না শুনলে রিয়াংশের এই খাঁচায় সারা জীবনের জন্য বন্দী হয়ে যাব, আর কবিরের কথা শুনলে আমি... এ কথা বলে বাণী চুপ হয়ে গেল। রেয়াংশ সেই মুহূর্তে বেসমেন্টে বসে আইপ্যাডে গেম খেলছিল। তার মুখে কোনো ভাবান্তর ছিল না। কিছুক্ষণ পর সেরা সেখানে এসে বলল, বস, এখন কি করতে হবে? রেয়াংশ এক পৈশাচিক হাসি হেসে বলল, জিতবে সেই যার কাছে কুইন থাকে, আর রেয়াংশ অবেরয়ের সব সময় জিতে এসেছে। তার মানে কুইন এখন আমার কাছে। এখন শুধু অপেক্ষার পালা। এখন তুমি আসতে পারো। রেয়াংশের কথা শুনে সেরা সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর রেয়াংশ বেসমেন্ট থেকে বেরিয়ে স্টাডি রুমে এলো। সে চেয়ারে বসে কেবিলের ওপর রাখা মাউথ অর্গানটা বাজাতে শুরু করল। এক ভয়ঙ্কর সুর বাজছিল তাতে। বাণী জল নিতে কিচেনে এসেছিল। ওই সুর শুনে সে থমকে দাঁড়াল। সে একবার বাড়ির সব পরিচারকদের দেখল। তারা যে যার কাজে ব্যস্ত, যেন তারা কিছুই শুনতে পাচ্ছে না। বাণী সুরের ধের ধরে স্টাডি রুমের সামনে পৌঁছল। দরজা খুলে ভিতরে উকি দিতেই দেখল রিয়াংশ চোখ বন্ধ করে মাউথ অর্গান বাজাচ্ছে। বাণী মনে মনে বলল, সুরটাও ওর মতোই ভয়ঙ্কর। সে যেই ফিরে যেতে চাইল অমনি রিয়াংশ বলে উঠল, বেবি, কোথায় যাচ্ছ? শুনে বাণী পেছনে ফিরে তাকাল। রিয়াংশ আবার বলল, এসো বেবি। বাণী ভিড় পায়ে রিয়াংশের দিকে এগিয়ে এলো এবং কিছুটা দূরত্ব রেখে দাঁড়িয়ে পড়ল। এটা দেখে রিয়াংশোর হাত ধরে সজোরে নিজের দিকে টেনে নিল। বাণী সরাসরি ওর কোলের উপর গিয়ে পড়ল। রিয়াংশ বাণীর কানের পেছনের অবাধ্য চুলগুলো সরিয়ে দিয়ে বলল, বেবি, আজ যা দেখেছ সেটা যেন তোমার সব সময় মনে থাকে। বাণী ধরা গলায় বলল, তুমি যেভাবে ওকে খুন করেছ সেটা আমি কোনো দিন ভুলতে পারবো না। রিয়াংশ এক ক্রূর হাসি হেসে বাণীর কানে ফিসফিস করে বলল, গুড বেবি, মনে থাকলেই ভালো। যদি ভুলেও যাও, মনে করিয়ে দেওয়ার জন্য তো আমি আছি। এ কথা বলে সে বাণীর চুল সরিয়ে ওর গলায় চুমু খেল। বাণী চট করে রেয়াংশের কোল থেকে উঠে দাঁড়াল এবং সেখান থেকে চলে যাওয়ার উপক্রম করল। তখনই রেয়াংশ শীতল কণ্ঠে বলল, আরও একটা কথা মনে রেখো, আমি ধোঁকা দেওয়া একদম বরদাস্ত করি না। তাই ধোঁকা দেওয়ার কথা স্বপ্নেও ভেব না, না হলে তার পরিণাম কি হবে তা আমারও জানা নেই। শুনে বাণী একবার পেছনে ফিরে তাকালো, তারপর ওখান থেকে প্রায় দৌড়েই পালিয়ে গেল। রাত বাড়লে দুজনের ডিনার সেরে নিল। বাণী রুমে গিয়ে সরাসরি ঘুমের ওষুধ খেয়ে নিল, কারণ সে চাইছিল না আজ রাতে রিয়াংশ ওর ওপর কোনো জোর খাটাক। কিছুক্ষণ পর রিয়াংশ রুমে এসে দেখল বাণী অঘরে ঘুমোচ্ছে। সে একবার বাণীর সাইড টেবিলের দিকে তাকালো এবং বিচিত্রভাবে হাসল। তারপর সেও বাণীকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। পরদিন যখন বাণীর ঘুম ভাঙল, দেয়াল ঘড়িতে তাকিয়ে দেখল দুপুর 12টা বাজে। সে ধরফড় করে উঠে বসল। শিট, ওষুধের চোটে এতক্ষণ ঘুমিয়ে রইলাম। আশা করি ওই রাক্ষসটা বাইরে গেছে, তাহলে অন্তত শান্তিতে থাকতে পারব। যাই হোক, কাল রাতের মধ্যে সব শেষ হয়ে যাবে।
এদিকে একটা 2BHK অ্যাপার্টমেন্টে বসে কবির ল্যাপটপে কাজ করছিল। সামনে থেকে এক যুবক কফি হাতে নিয়ে এসে বলল, তুমি তো বাণীকে সব বুঝিয়ে দিয়েছ, তাহলে এত টেনশন করছো কেন? কবির ল্যাপটপ থেকে নজর না সরিয়েই বলল, বাণীর জন্য এই প্রথমবার এমন কিছু হতে চলেছে। বিনি তো একজন সিক্রেট এজেন্ট। গত 5 বছরে সে অনেক কঠিন মিশন সফর করেছে এবং এখন কবিরের সাথে কাজ করছে। বিনীত বলল, প্রথমবার হলেও মেয়েটা খুব শক্ত ও ঠিক সামলে নেবে, আর সবারই তো কোনো না কোনো সময় প্রথমবার থাকেই। কবির বিনীতর দিকে তাকিয়ে বলল, কিন্তু বাণীর লড়াইটা রেয়াংশ ওবরয়ের সাথে, যার সামনে আজ পর্যন্ত কেউ টিকতে পারেনি। বাণীর জন্য আমার খুব ভয় করছে। বিনীত দীর্ঘশ্বাস ফেলে বলল, সেটা ঠিক, আজ অবধি রেয়াংশের দুনিয়ায় আমরা অনেক এজেন্ট পাঠিয়েছি, কিন্তু সবার কপালে জুটেছে শুধু যন্ত্রণাদায়ক মৃত্যু। আমরা যে প্রথম কোনো মেয়ে পাঠালাম তাও নয়, বাণী আমাদের পাঠানো তৃতীয় মেয়ে। কবির একটা গভীর শ্বাস নিয়ে বলল, জানি না কি হবে, তবে কাল রাতের মধ্যেই এই মিশন শেষ হয়ে যাবে। ওদিকে রেয়াংশ লন্ডনের অফিসের কেবিনে জানলার কাছে দাঁড়িয়ে সিগারেটে টান দিচ্ছিল। সে এক পৈশাচিক হাসি হেসে বিড়বিড় করল, কালকের রাতটা খুব স্মরণীয় হবে। এ কথা বলে সে নিজের চেয়ারে গিয়ে বসল। তখনই সেরা কেবিনে ঢুকল। রেয়াংশ একবার সেরার দিকে তাকিয়ে চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝল। সেরা মাথা নিচু করে বলল, বস, কাল ক্রুজ পার্টির বেসমেন্টে মিস্টার জ্যাকসনের সাথে মিটিং হবে, ওখানেই পেপার সাইন হবে। রেয়াংশ চোখ বন্ধ করেই বলল, আজ রাতে একটা ডেট অ্যারেঞ্জ করো, বাণীর জন্য ড্রেস পাঠিয়ে দাও, আর ডেট প্লেসের অ্যাড্রেসটাও পাঠিয়ে দিও। অ্যাড্রেস আমার আইপ্যাডে আছে। সে থামতেই সেরা আইপ্যাড নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। রেয়াংশ ওভাবেই চোখ বন্ধ করে বসে রইল। বেলাতে বাণী খেয়ে দিয়ে রুমে বসে কিছু ভাবছিল। তখনই দরজায় টোকা পড়ল। বাণী দরজা খুলে দেখল একজন পরিচারিকা দাঁড়িয়ে আছে, তার হাতে কিছু প্যাকেট। সে বলল, ম্যাম, স্যার আপনার জন্য এই ড্রেসটা পাঠিয়েছেন। আজ সন্ধ্যায় আপনাকে তৈরি থাকতে বলেছেন। আপনাদের ডেট আছে। সন্ধ্যায় ড্রাইভার আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে। কথাগুলো বলে পরিচারিকা ড্রেসটা দিয়ে চলে গেল। বাণী রাগে দরজা বন্ধ করে বক্সটা খুলে দেখল। ভেতরে একটা টকটকে লাল রঙের অফ শোল্ডার ওয়ান পিস ছিল। বাণী ওটার দিকে একবার তাকিয়ে বিছানায় ছড়ে দিল। সে পায়চারি করতে করতে বিড়বিড় করল, এখানে এমনিতেই আমার মাথা খারাপ হয়ে আছে, তার উপর আবার এই ডেট। সব কিছুতেই নিজের মর্জি মতো কাজ করবে। একবার জিজ্ঞাসা করার প্রয়োজনও মনে করল না। যার সাথে ডেটে যাবে তাকেই জিজ্ঞেস করল না। অবশ্য করবেই বা কেন, ও তো গ্রেট মাফিয়া রেয়াংশ ওবেরয়। ড্রেসটার দিকে তাকিয়ে আবার বলল, যেতে তো হবেই। সন্ধেবেলা ড্রাইভার বাণীকে সেই ঠিক জায়গায় পৌঁছে দিল। জায়গাটা ছিল বিচের ধারে, চারদিকে হলুদ আলোর রসনায়। একটা টেবিলের দুপাশে দুটো চেয়ার পাতা। লাল থিমের সেই সাজসজ্জায় পুরোদমে একটা কাপল ভাইব ছিল। রেয়াংশের নজর বাণীর ওপর পড়তেই সে একদৃষ্টে তাকিয়ে রইল। বাণী সেই লাল ড্রেসটাই পরেছে, কোকড়ানো চুলগুলো খোলা রাখা, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক আর হালকা মেকআপ, সব মিলিয়ে ওকে মোহময় লাগছিল। বাণী চারপাশটা দেখছিল, তখনই রেয়াংশের দিকে চোখ পড়তে সেও কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। রেয়াংশ আজ একটা কালো স্যুট আর ভেতরে সাদা শার্ট পরেছে, জেল দিয়ে চুলগুলো সেট করা, আর হাতে এক দামি ঘড়ি। বাণী কয়েক পলক তাকিয়ে থেকে নজর সরিয়ে নিল। এটা দেখে রেয়াংশর কাছে গিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, লুকিং সো হট বেবি। কথাটা বলেই সে পিছিয়ে এলো এবং বাণীর হাত ধরে টেবিলের কাছে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে দিল। বাণী চারদিকে তাকিয়ে বলল, এইসব কি জন্যে? তোমার জন্যে বেবি, তোমাকে স্পেশাল ফিল করাতে চাইছিলাম। বাণী ওর চোখের দিকে তাকিয়ে বলল, তার মানে আমি স্পেশাল? রেয়াংশ বাঁকা হেসে বলল, বেবি, তুমি যথেষ্ট বুদ্ধিমতী, নিজেই বুঝে নাও। বলেই সে বাণীর হাতটা নিজের হাতের মুঠোয় নিল এবং একটা আংটি পরিয়ে দিল। তারপর ওর হাতে একটা চুমু খেল। বাণী আংটিটা দেখল, ওটা ছিল খাঁটি হীরের আংটি। ওতে আরবি ডিজাইন করা ছিল, যা খুব মন দিয়ে না দেখলে বোঝা যায় না। বাণী একবার রেয়াংশকে দেখে আবার চারদিকে তাকাতে লাগল। সেখানে চারদিকে বডিগার্ডরা মোতায়েন ছিল, যারা অন্যদিকে মুখ করে দাঁড়িয়েছিল। এরপর রেয়াংশ নিজে হাতে বাণীকে খাওয়ালো। বাণীও যান্ত্রিকভাবে রেয়াংশকে খাইয়ে দিচ্ছিল। খাওয়ার পর রেয়াংশ ওয়াইনের গ্লাসে চুমুক দিল। বাণী যেই ওয়াইনের গ্লাসটা তুলতে চাইল, রেয়াংশর হাত চেপে ধরল। ড্রিঙ্ক তুমি হ্যান্ডেল করতে পারবে না। বাণী প্রতিবাদ করে বলল, তা কেন? সেদিন তো কেউ ড্রিঙ্কে কিছু মিশিয়ে দিয়েছিল, তাই? রেয়াংশ বলল, জানি বেবি, কিন্তু এটা তুমি সামলাতে পারবে না। তোমার বয়স মাত্র 19 বছর।
শুনে বানি গ্লাসটা টেবিলের ওপর নামিয়ে রাখল। এরপর সে চেয়ার থেকে উঠে নিজের হিল জুতো জোড়া খুলে ফেলল এবং খালি পায়ে বালুর ওপর দিয়ে হাঁটতে শুরু করল। বিচের এই হাওয়া ওকে শান্তি দিচ্ছিল, ওর চুলগুলো বাতাসে উঠছিল। রেয়াংশ ওয়াইন খেতে খেতে নির্নিমেষ দৃষ্টিতে বানিকেই দেখছিল। বানি বালুর ওপর বসে পড়ল। সমুদ্রের ঢেউগুলো ওর পা ছুঁয়ে যাচ্ছিল। সে শান্ত হয়ে সামনের দিকে তাকিয়েছিল। তখনই পাশে কারোর উপস্থিতি টের পেল। তাকিয়ে দেখল রেয়াংশ ওর পাশে বসেছে। সে নিজের ব্লেজার খুলে শার্টের হাতা গুটিয়ে নিয়েছে। বানি রেয়াংশকে দেখে আবার সামনে তাকিয়ে রইল। বানি নিচু স্বরে বলল, জায়গাটা কত শান্ত না? রেয়াংশ সামনে তাকিয়েই বলল, কিন্তু এই ঢেউগুলোর মধ্যে অনেক শোরগোল আছে। তুমি তো কোলাহলই শুনতে পাবে, কারণ রক্তপাতই তোমার পছন্দ। এই ঢেউয়ের শব্দে কোলাহল নেই, বরং এক সুর আছে যা মনকে শান্তি দেয়। রেয়াংশ ম্লান হেসে বলল, কিন্তু এই সুর শোনার মতো মনই তো আমার কাছে নেই। শুনে বানি ওর দিকে তাকালো, তারপর আবারও সামনে তাকিয়ে বলল, তুমি বেঁচে আছো মানে মন তো আছেই, কিন্তু তুমি সেটাকে অনুভব করা ছেড়ে দিয়েছ। রেয়াংশ আর কিছু বলল না। বানি মনে মনে ভাবল, কাল আমি যা করতে চলেছি আর আজ এই সব, এভাবে চললে আমি আমার কাজটা হাসিল করতে পারবো না। দুজনেই নিশ্চুপ হয়ে বসে রইল। কিছুক্ষণ পর রেয়াংশ নিজের কাঁধে একটা ভার অনুভব করল। তাকিয়ে দেখল বানি ওর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। রেয়াংশকে একবার দেখল, তারপর সামনে তাকিয়ে কোনো ভাবাবেগ ছাড়াই বিড়বিড় করল, আজকের রাতটাই যা শান্ত, হয়তো কোনো বড় ঝড়ের পূর্বাভাস। পরদিন সকালে যখন বানির ঘুম ভাঙল, সে দেখল রুমে কেউ নেই। বিছানায় উঠে বসে সে বিড়বিড় করে বলল, আমি এখানে এলাম কি করে? ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে রেয়াংশ বেরিয়ে এলো। তার শরীরে তখন শুধু একটা তোয়ালে জড়ানো। কয়েক মুহূর্তের জন্য বানির নজর রেয়াংশের উপর আটকে গেল। পরক্ষণেই সে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। রেয়াংশ বানির কাছে এসে ব্যঙ্গ করে বলল, ওয়ার্স্ট মর্নিং বেবি। ওর কথা শুনে বানি রেয়াংশের দিকে তাকালো। কাল রাতে নিজের বলা কথাগুলো মনে পড়তেই সে তিক্ত হাসল, বলল, ওয়ার্স্ট মর্নিং। কথাটা বলে সে বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে যেতে চাইল, কিন্তু রেয়াংশ এক ঝটকায় ওর হাত ধরে নিজের দিকে টেনে নিল। বানি এই আকস্মিক আচরণের জন্য প্রস্তুত ছিল না। সে জোরে রেয়াংশের বুকে গিয়ে আছড়ে পড়ল এবং রেয়াংশ ওকে নিয়েই বিছানার উপর পড়ে গেল। এই মুহূর্তে বানি রেয়াংশের উপরে ছিল। সে চিৎকার করে বলল, এই সব কী ধরনের অভদ্রতা? রেয়াংশ মুহূর্তের মধ্যে বানিকে উল্টে দিয়ে নিজে ওর ওপরে এলো। সে এক হাতে বানির গাল চেপে ধরে কড়া সুরে বলল, গলা নামিয়ে কথা বলো। আমার সামনে গলা উঁচিয়ে কথা বলার মতো যোগ্যতা তোমার নেই। এ কথা বলে সে বানির গাল ছেড়ে দিল। রেয়াংশের হাতের বাঁধন এতটাই শক্ত ছিল যে ব্যথায় বানির চোখে জল চলে এলো। এরপর রেয়াংশ ওর ঘাড়ের কাছে মুখ গুজে দীর্ঘশ্বাস নিতে শুরু করল। ওর শরীরে তখন নামমাত্র পোশাক থাকায় বানি ভীষণ অস্বস্তি বোধ করছিল। রেয়াংশ ওর কানের কাছে ফিসফিস করে বলল, তোমার শরীরের সুবাস আমাকে পাগল করে দেয় বেবি। তুমি জানো, তুমি আমার সব থেকে দামি জিনিস, যা সবসময় আমার কাছেই থাকবে। আমি তোমাকে কোনো দিন যেতে দেব না। রেয়াংশের কথা শুনে বানি রাগে হাতের মুঠো শক্ত করে ফেলল। রেয়াংশ নিজের মুখটা বানির মুখের খুব কাছে নিয়ে এলো। দুজনের নাক তখন প্রায় ছুঁই ছুঁই। বানি ওর চোখের দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বলল, আমি কোনো জিনিস নই। শুনে রেয়াংশের মুখে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। সে বলল, তুমিই বলো তবে তুমি কি? আমার বেডরুমে প্রতি রাতে তুমি আমার বাহুবন্দী হয়ে থাকো। একটু থেমে সে আবার বলল, তাও আবার কোনো সম্পর্ক ছাড়াই। শুনে বানির চোখে জল ভরে এলো। ওর কান্না দেখে রেয়াংশ আবারও সেই পৈশাচিক হাসি হাসল। সে আঙুল দিয়ে বানির চোখের জল মুছে নিয়ে বলল, উফ, তোমার এই চোখের জল, জানো তো, আমি চাই তুমি কাঁদো, কিন্তু তোমার প্রতিটা কান্নার কারণ যেন শুধু আমিই হই। এই বলে রেয়াংশর চোখের পাতায় একটা চুমু খেল এবং কোনো দিকে না তাকিয়ে সরাসরি পোশাকের ঘরে ক্লজেট রুমে চলে গেল। বানি ওভাবেই বিছানায় শুয়ে রইল। ওর চোখে তখন জল নেই, যা আছে তা হল চরম ঘৃণা। সে একবার আলমারির দিকে তাকালো, তারপর ওয়াশরুমে চলে গেল। শাওয়ার অন করে বানি তার নিচে গিয়ে দাঁড়াল। ঠান্ডা জল গড়ছিল ঠিকই, কিন্তু ওর মনের ভেতর যে আগুন জ্বলছিল তা শান্ত হওয়ার নয়। সে নিজেকে উদ্দেশ্য করে বলল, আজ তুমি জানতে পারবে বানি মেহরা আসলে কে। আমি তোমাকে ছাড়ব না রেয়াংশ, আর মাত্র আজকের রাতটা।
তারপর আমার জীবন থেকে তোমার অধ্যায় চিরতরে শেষ হয়ে যাবে। প্রায় 1 ঘন্টা পর বানি বাথরুম পরে বাইরে এলো এবং সরাসরি পোশাকের ঘরে গেল। বানি আলমারির একপাশে হাত দিয়ে একটা ছোট্ট ব্লুটুথ বের করে আনল। এই ব্লুটুথটি সবসময় কবিরের সাথে কানেক্টেড থাকত এবং এটি ট্রেস করা অসম্ভব। বানি ব্লুটুথ কানে লাগিয়ে বলল, বানি রিপোর্টিং। কবির উপাস থেকে বলল, বানি, সব ঠিক আছে তো? হ্যাঁ কবির, আমি তোমাকে এটা জানাতে চাইছিলাম যে তুমি যা করতে বলেছিলে আমি তার জন্য প্রস্তুত। কবির হাসল, আমি জানতাম তুমি পারবে, শুধু ওর সামনে হার মেনে যেও না। বানি ভাবলেশীন মুখে বলল, একদম না, আগে বাধ্য হয়ে করতাম, কিন্তু এখন আমি নিজের ইচ্ছায় করব। আর বানি মেহরা যা নিজের ইচ্ছায় করে সেখানে পরাজয়ের কোনো জায়গা নেই। গুড, আমি আর বিনীত আজ রাতে ক্রুজ পার্টিতে পৌঁছে যাব। তুমি তোমার কাজ করবে আর আমরা আমাদের। আর হ্যাঁ, এই ব্লুটুথটা নিজের কাছে রেখো আর কানেক্টেড থেকো। বানি ওকে জানিয়ে ফোনটা রেখে দিল এবং পোশাক পরে নিল। এরপর নিচে গিয়ে খাবার খেয়ে আবার রুমে ফিরে এলো। সে বাড়িতে কারুর সাথে কথা বলতো না বলে সবাই ওকে অহংকারী ভাবত, কিন্তু তাতে বানির কিছু যেত আসত না। ওর শুধু একটাই লক্ষ্য, কাজ শেষ করে এখান থেকে পালানো। সন্ধেবেলা দুজন মেয়ে বানির জন্য ড্রেস নিয়ে রুমে এলো। রেয়াংশা আগে থেকেই ক্রুজ পার্টির কথা জানিয়ে দিয়েছিল। মেয়ে দুটি বানিকে সাজাতে শুরু করল। সাজ শেষ করে তারা বেরিয়ে গেলে বানি আয়নায় নিজেকে দেখল। সে একটি কালো রঙের স্লিভলেস বাউন পরেছে, যা ছিল ব্যাকলেস এবং ডিপ নেক। ওর চুলগুলো ডান কাঁধের ওপর খোলা রাখা আর বাম দিকের চুলগুলো দামি হীরের ক্লিপ দিয়ে সেট করা। কানে লম্বা দুল, হাতে ব্রেসলেট আর আঙুলে রেয়াংশের দেওয়া সেই আংটি। বানিকে এই সাজে অপার্থিব সুন্দরী লাগছিল। সে নিজের প্রতিচ্ছবি দেখে মৃদু হাসল। সে নিজের ভাবনায় ডুবেছিল, তখনই দরজায় টোকা পড়ল। বানি দরজা খুলতেই দেখল এক পরিচারিকা দাঁড়িয়ে আছে। সে বিনীতভাবে বলল, ম্যাম, স্যার আপনাকে নিচে ডাকছেন। বানি একটা দীর্ঘশ্বাস ফেলে নিচে নেমে গেল। রেয়াংশের নজর বানির ওপর পড়তেই সে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। সে বিড়বিড় করে বলল, এই রূপ শুধু আমার। বানি সামনে এসে বলল, চলবে? রেয়াংশ ওর হাত ধরে বলল, অবশ্যই বেবি। রেয়াংশ আর বানি সরাসরি ক্রুজ বাটিতে পৌঁছে গেল। সেখানে সব বড় বড় ব্যবসায়ী আর মাফিয়ারা উপস্থিত ছিল। পার্টির থিম ছিল সম্পূর্ণ কালো। বানি মনে মনে বলল, মনে হচ্ছে যেন নরকে চলে এসেছি। রেয়াংশ বানিকে এক কোণে দাঁড় করিয়ে রেখে বলল, বেবি, এখানেই থাকো, আমি আসছি। রেয়াংশ চলে যেতেই বানি নিজের ব্লুটুথ কানেক্ট করল। সে নিচু স্বরে বলল, তোমরা কোথায়? ওপাশ থেকে উত্তর আসতেই বানি অবাক হয়ে চারদিকে নজর ঘোরাতে লাগল। তখনই ওর নজর একটা লোকের উপর পড়ল এবং তার বিস্ময় আরও বেড়ে গেল। আমি যেখানেই থাকি না কেন বানি, আমি তোমাকে দেখতে পাচ্ছি। আমরা ছদ্মবেশে এসেছি, তাই চট করে চিনতে পারবে না। তাও বলো, তুমি আর বিনীত ঠিক কোথায়? আমি জানতে চাই। ঠিক আছে, সামনের বার কাউন্টারে দেখো, ওখানে দাড়িওয়ালা যে বারটেন্ডার আছে সে হলো বিনীত। বানি সেদিকে তাকাতেই বিনীত চোখের ইশারা করল। বানি বিড়বিড় করল, বুঝেছি। আর তুমি? কবির বলল, তোমার বানিকে কিছুটা দূরে একজন পাঞ্জাবি চেহারার ওয়েটার আছে যার মাথায় কালো পাগড়ি, ওটা আমি। বানি সেদিকে তাকাতেই কবিরও চোখের ইশারা করল। বানি এবার বলল, বুঝেছি, কিন্তু আমি ওটা কোথায় পাব? কবির বলল, অপেক্ষা করো, বিনীত ওটা তোমার কাছে পৌঁছে দেবে। বানি এবার প্রশ্ন করল, রেয়াংশ কোথায় গেল? কবির বলল, এখন বেসমেন্টে ডিলিংয়ের কাজে ব্যস্ত। বানি, তুমি তোমার পেছনের টেবিলটার কাছে যাও। বানি কবিরের কথা মতো টেবিলের কাছে গেলে কবির আবার বলল, ওখানে একটা ফুলদানি আছে, ওটার ভেতরেই ওটা রাখা আছে। বানি ফুলদানির আড়ালে দাঁড়িয়ে সুযোগ বুঝে সেই জিনিসটা বের করে নিল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, পেয়ে গেছি। কবির বলল, দারুণ, এবার আমি আমার কাজ সারছি। এদিকে বেসমেন্টে মিস্টার জ্যাকসন রেয়াংশকে বলল, সো আমরা ডিলটা সাইন করতে পারি? রেয়াংশ বলল, অবশ্যই। ঠিক তখনই একজন ওয়েটার ওয়াইনের ট্রে নিয়ে আসার সময় হোঁচট খেল এবং ওয়াইন রেয়াংশের পোশাকে পড়ে গেল। ওয়েটার ঘাবড়ে গিয়ে বলল, সরি স্যার, ভুল করে হয়ে গেছে। মিস্টার জ্যাকসন রেগে গিয়ে চিৎকার করে উঠলেন, হোয়াট দ্য হেল, তুমি কি অন্ধ? জ্যাকসন যখন চিৎকার করছিলেন, রেয়াংশের মুখে এক রহস্যময় হাসি। সে শীতল কণ্ঠে বলল, আইল বি ব্যাক। রেয়াংশ সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো। ব্লেজারটা ঝেড়ে সে ক্রুজের রেলিংয়ে হাত রেখে চাঁদের দিকে তাকিয়ে রইল। হঠাৎ সে বলে উঠল, চলে এলে তবে বেবি।
সে পেছন ফিরে তাকাতেই দেখল বানি হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে, যার নিশানা সরাসরি রেয়াংশে। রেয়াংশ অবাক হওয়ার ভান করে চোখ বড় বড় করে তাকাল। বানি গর্জে উঠল, ইয়র টাইম ইজ ওভার রেয়াংশ বেরয়। রেয়াংশ নিষ্পৃহ মুখে বলল, তোমার কি মনে হয় এই বন্দুকের গুলি রেয়াংশ বেরয়কে শেষ করতে পারবে? রিয়াংশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ধোকা দিলে তবে বানি, ধোকা। বলেছিলাম না আমি ধোকা দেওয়া একদম পছন্দ করি না। বানি রাগে ফেটে পড়ে বলল, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি, তুমি অপরাধী। আজ এখানেও তুমি বড় কোনো অপরাধ করতে চলেছিলে। রেয়াংশ বলল, তুমি তো আমাকে আটকাতে চেয়েছিলে, তবে পরিকল্পনা বদলালে কেন? এখন সরাসরি আমাকে মারতে চাইছ? বানি অবাক হয়ে বলল, তুমি কি করে জানলে? রেয়াংশ এক পৈশাচিক হাসি হেসে বলল, আমি সব জানি বানি। এরপর সে পাগলের মতো হাসতে লাগল। ক্রুজে জোরালো মিউজিক বাজছিল বলে বাইরে কেউ কিছু শুনতে পাচ্ছিল না। সে হাসতে হাসতে বলল, আমাদের প্রথম দেখাটা হয়তো কাকতলীয় ছিল, কিন্তু তারপর থেকে তোমার প্রতিটা পদক্ষেপ ছিল আমার পরিকল্পনার অংশ। আমি দেখতে চেয়েছিলাম আমার ছোট্ট বেবিটা কি করে। অবশ্য এটা জানতাম না যে তুমি আমাকে মারতে আসবে। বানি স্তম্ভিত হয়ে বলল, তবে তুমি আমাকে আগে ধরলে কেন? রেয়াংশ আবারও হাসল, এই লুকোচুরি খেলার মজাই আলাদা বেবি, কিন্তু আমি তোমায় সাবধান করেছিলাম না যে আমাকে ধোকা দিও না? বানি নিজেকে সামলে নিয়ে বলল, আমি আমার ডিউটি করেছি। আজ তোমাকে মারতে আমার হাত কাঁপবে না, আর আজই আমি তোমার হাত থেকে মুক্তি পাব। রেয়াংশ কোনো ভাবাবেগ ছাড়াই বলল, তুমি আমাকে ধোকা দিতে পেরেছ কারণ আমি সেটা হতে দিয়েছি। মনে রেখো বানি, আমি যদি বেঁচে ফিরি তবে কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আর একটা কথা, তুমি কোনো দিন আমার থেকে মুক্তি পাবে না। আমার ছাপ তোমার উপর অনেক গভীর। বানি চিৎকার করে বলল, যথেষ্ট হয়েছে। এক কথা বলেই বানি ট্রিগার টিপল। গুলি সরাসরি রেয়াংশের হৃৎপিণ্ড বরাবর লাগল। বানি ওর কাছে গিয়ে বলল, তুমি শেষ। রেয়াংশ শেষবারের মতো বানিকে নিজের দিকে টেনে নিয়ে কানে ফিসফিস করে কিছু একটা বলল। বানি চমকে উঠে ওর দিকে তাকাল। সে কিছু বুঝে ওঠার আগেই রেয়াংশ টাল সামলাতে না পেরে রেলিং থেকে সরাসরি উত্তাল সমুদ্রে পড়ে গেল। বানি চিৎকার করে উঠল, না! ঠিক তখনই পেছন থেকে কবির আর বিনীত চলে এলো। কবির বানির হাত ধরে টেনে বলল, চলো বানি, রেয়াংশের লোকরা টের পাওয়ার আগে আমাদের এখান থেকে বেরোতে হবে। কবির ওকে টেনে নিয়ে যাওয়ার সময় বানি পেছন ফিরে সমুদ্রের দিকে তাকিয়ে বিড়বিড় করল, আমি হেরে গেছি।